টাইম ইজ ভেরি প্রিমিয়াম। ঠিক আছে, সো আমি আপনাদের সাথে যখন ক্লাস কমিউনিকেশন হবে, টাইম এন্ড অ্যাগেইন আমি আপনাদের পরিচিতি জেনে নিব। এন্ড যেটা আমার ইউজুয়ালি হয়, আমার সেশন যখন শেষ হয় মোটামুটি সবার সাথে একটা ভালো, যেটা সেকেন্ড যে জিনিসটা উল্লেখ করবো সেটা হচ্ছে আমরা দুজন ফ্যাকাল্টি আছি, আপনারা জানেন। আমি আছি গাউস সামদানি, আর আপনাদের সাথে আরেকজন আছে মোনা মারজানা আছে, উনি আপনাদের কিছু ক্লাস কভার করবেন। ঠিক আছে, আমি আপনাদের ক্লাস নিব অ্যাজ দ্য সিনিয়র ফ্যাকাল্টি। সো আমার চ্যাপ্টার গুলো যেটা থাকবে আপনাদের সাথে সেটা হচ্ছে চ্যাপ্টার 1 to চ্যাপ্টার 4। আমি বেসিক্স গুলা আমি ইন্টারেস্ট নিয়ে আপনাদেরকে আসলে ওভাবে ইনিশিয়েট করার জন্য। কারণ এখানে একটা কথা আমি বলি, আপনারা যেভাবে অ্যাকাউন্টিং পড়ে আসছেন, ঠিক আছে, অনেকে আছেন হয়তো বিবিএ তে পড়ে আসছেন, দোজ ওয়ার বেসড অন ব্রিটিশ, দোজ ওয়ার বেসড অন আমেরিকান বুকস। ঠিক আছে, তো আমেরিকান বুকস এর সাথে যেটা ইউএস গ্যাপ ফলো করে, ঠিক আছে, তার সাথে আমাদের আইএফআরএস এন্ড আইএস এর অনেক ডিফারেন্স আছে। সো ডিফারেন্স গুলো আমাদেরকে হাইলাইট করতে হবে। মিনিট, সরি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের ইনিশিয়াল ক্লাসগুলোকে আমি ফোকাস করব যে আপনারা যে জিনিসগুলা ইউএস বুকস গুলা থেকে শিখে এসেছেন, বা আমরা বিবিএ যারা করে আসছি, অনেকে আছে হয়তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকেও স্টাডি করে আসছেন, বিবিএ ফাইন্যান্সে করেন বা অ্যাকাউন্টিং এ করেন, কিছু জিনিস আছে যেটা আইএফআরএস এন্ড আইএস অ্যালাইন্ড হতে হবে আমাদের। তো সেই জায়গাগুলোকে আমি ফোকাস করবো। আর আমার পার্টিকুলার অ্যাটেনশন থাকে কিন্তু আমাদের অনেকেই এখানে আছে যারা কিনা ইন্টার থেকে এসেছে, ঠিক আছে, বা এ-লেভেলস ও লেভেলস থেকে এসেছে। তো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে পড়ে যখন এরকম একটা মাঝখানের একটা প্রিলিমিনারি লেভেল, ঠিক আছে, যে একটা বিবিএ ছাড়া বা মাস্টার্স ছাড়া আমরা হুট করে যখন এরকম সি এর মতো একটা লেভেলে চলে যাই। সো আমার ফোকাস থাকবে যে আপনাদেরও যাতে করে কনসেপ্টস গুলো এখানে ক্লিয়ার হয়। ঠিক আছে, সো এই চ্যালেঞ্জটা আমি জানি, আমার স্টুডেন্টরা অনেক এসে বলেন যে আমি বাইরের সাবজেক্ট থেকে আসছি, সো আমি কি করব। সো এতটুকু বলি যে আপনার কনসার্নটাও আমার আছে, কনসিডারেশনে আছে। ওকে, অনেকে আছেন যারা একেবারে ডিফারেন্ট লাইন থেকে এসেছেন, নো প্রবলেম। আমি একটা কথা বলি যে বিভিন্ন কেসে সায়েন্সের সাবজেক্ট থেকে আসা মানুষ অ্যাকাউন্টিং এ থাকে and অনেক ভালো করে। ঠিক আছে, সো এখানে ডিসহার্টেন বা এখানে ফিয়ার ফ্যাক্টর থাকার কিছু নাই। আর লাস্ট একটা কথা বলে আমি আমার সিলেবাসে চলে যাব, সেটা হচ্ছে আপনাদেরকে যেটা আমি বলি যে যখনই আপনারা ফার্মে ঢুকছেন বা যখনই আপনারা ফার্মে ঢুকে সিনিয়রদের সাথে কথা বলছেন, অনেকে মন বলবে যে সিলেবাস হার্ড, ঠিক আছে, পাস করা অনেক কঠিন। আমি একটা কথা বলবো যে এই এমসিকিউ বেসড হয়ে যাওয়াতে আমাদের যাদের কনসেপ্ট শার্প, ঠিক আছে, তাদের জন্য এটা একটা বিগ ব্লেসিং। এন্ড আমি বলবো ইটস আ বিগ ব্লেসিং ফর অল মাই স্টুডেন্টস, কারণ আপনাকে কনসেপ্ট টেস্ট করবে, আপনাকে ওই পেজের পর পেজ ভরিয়ে লিখতে হবে না। ঠিক আছে, সো ওই সময়গুলো থেকে আমরা এখন অনেক আগিয়ে আসছি। ঠিক আছে, আবার চ্যালেঞ্জটা হচ্ছে যে আগে যখন রিটেন এক্সাম গুলো হতো, অনেকে 30, 40, 50% মার্কস পর্যন্ত জানতো যে কি জিনিস আসবে, কোন জায়গা থেকে আসবে, মুখস্থ লিখে চলে আসতো। সো এই এরিয়াটা কমে গেছে কিছুটা। ঠিক আছে, সো মেরিট কে এখানে প্রায়োরিটি পাচ্ছে, কনসেপ্টস কে এখানে প্রায়োরিটি পাচ্ছে, এন্ড দ্যাট ইজ আওয়ার সার্টিফিকেট লেভেল সিলেবাস ফর অল অফ দ্য সাবজেক্টস। ঠিক আছে, আর অনেক একটা জিনিস আপনাদের হয়তো বলে থাকবে যে আবার রিটেন ফরম্যাটে চলে যাচ্ছে। আসলে আইসিবি থেকে এরকম কোনো কমিউনিকেশন আসেনি। সো যেটা অফিসিয়াল কমিউনিকেশন না, সেই জিনিসটাকে কখনো আপনারা গ্রাহ্য করবেন না। ঠিক আছে, আর দিস ইজ মাই ইন্ট্রোডাকশন। আর যেটা আমি বলছিলাম, আমাদের দিস আর আওয়ার চ্যাপ্টার্স। ঠিক আছে, আমরা চ্যাপ্টার্স একটা ওভারভিউ দিব, এন্ড আমি কয়টা ক্লাস কভার করব, আর আপনাদের মুনা ম্যাডাম আছে আরেকজন, উনি যে ক্লাসগুলো কভার করবে সেটা আমি একটু আপনাদের বলছি। চ্যাপ্টার 1 to 4 হচ্ছে আমার চ্যাপ্টার, ঠিক আছে। চ্যাপ্টার 5 হচ্ছে আপনার মুনার চ্যাপ্টার। ওকে, চ্যাপ্টার 6 হচ্ছে আমার চ্যাপ্টার, তারপর 7, 8, 9 হচ্ছে কি আপনার মুনা আপনাদেরকে গো থ্রু করবে। আর 10 আমি চ্যাপ্টারটা করাবো, এটা নন কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে আপনার, এটা মোনা নিবে আপনাদেরকে। 12 হচ্ছে আমার চ্যাপ্টার, 13 হচ্ছে মোনার চ্যাপ্টার। ওকে, সো আমি যদি জাস্ট সামারি করে বলি, চ্যাপ্টার 1 to 4 আমি কভার করব। ওকে, 6, 10 and 12, 1 to 4, 6, 10, 12, এগুলো হচ্ছে আমার চ্যাপ্টার। ঠিক আছে, আর আপনাদের ক্লাস মনিটর কি, নাকি এখনো সিলেকশন হয়নি আপনাদের? স্যার সিলেক্টেড হয়েছে। গুড, কে আপনাদের ক্লাস মনিটর, উনি কি এখনো আসতে স্যার পারেননি? এখানে আমি আছি, গোলাম রাব্বানি, আমার সাথে গুড, আরেকজন আছেন সুমাইয়া জাহান, আরেকজন আছেন মিলি। আচ্ছা, গুড। 3 ক্লাস ক্যাপ্টেন স্যার, গুড।
বিকজ আসলে একজনের অ্যাভেলেবিলিটিতে আরেকজনের দিন শেষে বলি আপনারা সবাই স্টুডেন্টস, সো রেসপন্সিবিলিটি শেয়ার্ড হলে এটা ম্যানেজ করাটা বেটার। সো আমি বলবো যে আপনাদের সাথে আমার কমিউনিকেশন থাকবে, যদি কোনো স্টুডেন্টস এর কোনো জায়গাতে আমার ক্লাসের পর যদি মনে হয় যে কনসেপ্ট ক্লিয়ার করার কিছু বাকি থাকে বা কোনো এরিয়া থেকে জানার কিছু আছে, আপনারা এটা আমাকে কনভে করবেন। এন্ড ইভেন আমি বলবো যে সব স্টুডেন্টের জন্য আমার মেইল আছে, আপনারা আমাকে মেইলে কমিউনিকেট করতে পারেন। ওকে, আর আপনার কাছে গোলাম রব্বানী, আপনাদের কাছে আমি আমার নোটস গুলা বা স্লাইডস গুলো আমি শেয়ার করে দিই আফটার ক্লাস, ঠিক আছে? জি বা স্যার। আপনাদের যদি একটা গ্রুপ থেকে থাকে, যদি জি নিজেরা আপনারা কোন গ্রুপ ফর্ম করে থাকেন 16 ব্যাচ, সেটার আইডিটা আমাকে এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ ওই ক্লাস তো যাবে, বাট আমি নোটস গুলো শেয়ার করতে পারবো না। ওকে, ওকে সো স্যার, এটা আমি গেল আমার। শেয়ার করে দিব স্যার। রাইট, না থ্যাংক ইউ গোলাম রাব্বানি, গুড টু নো ইউ। বাকি দুজন হয়তো আপনারা আছেন, আপনারা মানে গেট অ্যাকাউন্টেড, ঠিক আছে? আচ্ছা, সো যে কোনো সিলেবাস বা যে কোনো সাবজেক্টকে যখন আমরা ট্যাকেল করব, এটা আমার পার্সোনাল অ্যাপ্রোচ, আমি কিভাবে ট্যাকেল করি, ঠিক আছে? আমি জানি আমার স্টাডি ম্যানুয়াল 300+ পেজের একটা বই আছে, ওকে? সো 300+ পেজের বইটা নিয়ে কিন্তু আমি সব চ্যাপ্টারকে বা সব পেজকে আমি একইভাবে প্রায়োরিটি কখনো দিব না, ঠিক আছে? আপনাদেরকে যেটা আমি স্ক্রিনে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের এক্সামের কোশ্চেন সেগ্রিগেশন বা কনসেন্ট্রেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় এটা আমি আপনাদেরকে এখনো দেখাবো, আবারও যখন আমি সিলেবাস শেষ করবো তখন আমি আপনাদের কাছে এটা আবার নিয়ে আসবো। তাহলে আপনারা বুঝবেন কোন এরিয়াতে বা কোন চ্যাপ্টারে কতটুকু আসলে ফোকাস দিতে হবে। চ্যাপ্টার 1 to 4, আমি একটা কথা বলি, চ্যাপ্টার 1 to 4-এ প্রচুর পরিমাণে আপনাদের এমসিকিউ আসে। আপনাদের অ্যাকাউন্ট ইকুয়েশন নিয়ে কিছু কোশ্চেন আসবে, ঠিক আছে? গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং নিয়ে কিছু কোশ্চেন আসবে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নিয়ে কিছু কোশ্চেন আসবে, ঠিক আছে? আপনাদের ক্যাপিটাল এক্সপেন্স, তারপর রেভিনিউ এক্সপেন্স এর ডিস্টিংগুইশ করা নিয়ে কিছু কোশ্চেন আসবে, কিছু বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড কনভেনশন নিয়ে কিছু কোশ্চেন আসবে, ঠিক আছে? চ্যাপ্টার 3-4-এ যেগুলো আসবে, এখানে কিছু সাম পাবেন, যেখানে কিনা আপনাদেরকে ভ্যাটের কিছু সাম করতে বলা হবে, ওকে? ভ্যাট অ্যাক্ট। আচ্ছা, থ্যাংক ইউ রাব্বানি। আমাদের কিছু ভ্যাটের কিছু ইয়ে থাকবে, আপনার ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট। তারপর চ্যাপ্টার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমি বলে থাকি আমার যে বিল্ডিং ব্লকটা, যে চ্যাপ্টার, ঠিক আছে? কি থাকে এখানে? আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি থাকে, যে কোনো ট্রানজেকশন আমি কোন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করবো, ঠিক আছে? সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে একটা কথা বলি, চ্যাপ্টার 1 to 4 হচ্ছে যারা আপনারা অলরেডি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আপনাদের জন্য হচ্ছে রিফ্রেশার, বা যেই জিনিসগুলো আসলে আপনারা একভাবে শিখে আসছেন সেটার সাথে এখন আইএফআরএস এন্ড আইএস এর সাথে আপনারা অ্যালাইন করবেন, ওকে? সো দ্যাট ইজ দি লেসন। আর বাকিদের জন্য বলবো যে এটা আপনাদেরকে একদম বাই হার্ট আপনাদেরকে শিখতে হবে। এন্ড আমি আসলে চ্যাপ্টার 1 to চ্যাপ্টার 4 আপনাদের 100 পেজের মতো আছে, ঠিক আছে? আমি চেষ্টা করেছি যেগুলো এক্সামে টেস্টেড সেই জিনিসগুলোকে আপনাদেরকে স্লাইডসে নিয়ে আসবো, ওকে? বাড়তি কিছু করতে হবে না আপনাদেরকে। এন্ড আশা করি এই চ্যাপ্টারটা যখন শেষ হবে, আমার স্লাইডসে যা আছে ততটুকু নিয়ে আপনারা এক্সামকে ট্যাকল করতে যাবেন, ওকে? আচ্ছা, নেক্সট ওয়ান, চ্যাপ্টার 5, প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখানে আমরা কি করি? ব্যালেন্স শিট, আমরা ট্রায়াল ব্যালেন্স দেখি, এন্ড ট্রায়াল ব্যালেন্সের উপর বেস করে আমরা কি জিনিস দেখি একটা এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমার রিভাইজ ট্রায়াল ব্যালেন্স। এই দুটা জিনিস আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে, অ্যাটলিস্ট বেসিক কিছু কনসেপ্টস যাতে এক্সামে যেগুলো আসে সেটার জন্য। সো দিস কনস্টিটিউটস 15 থেকে 25% অফ আওয়ার এক্সাম মার্কস। চ্যাপ্টার 6 ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে আসলে বুঝাতে পারবো না, কারণ এটা আগে যখন আমাদের রিটেন এক্সাম ছিল তখন সবসময় একটা ব্যাংক রিকনসিলিয়েশনের সাম আসতো, আপনার কিছু এরার্স অ্যাডজাস্টমেন্ট সাম আসতো, 25 মার্কস একদম সলিড থাকতো। সো যেটা করতো স্টুডেন্টরা, যারা স্মার্টার স্টুডেন্ট, তারা কন্ট্রোল অ্যাকাউন্ট ভালো করে জানতো, আর একটা লিমিটেড বা সোল প্রপার্টিশিপের একটা সাম আপনার ভালো করে জেনে যেত জিনিসটা। সো এই দুটা যদি যে করতে পারতো আর সাইড দিয়ে যদি কিছু মার্কস উঠাতে পারতো, 60 মার্কস কভার করে পাস করে যেত, ঠিক আছে? আমি জানি আপনাদের একটা কোশ্চেন আসে যে আমাদের পাস মার্ক কত। পাস মার্ক আইসিবি কখনো আপনাদেরকে বলবে না, বাট পাস মার্ক হচ্ছে আনঅফিসিয়ালি হচ্ছে ইটস 45, অফিসিয়ালি ইটস 45, ঠিক আছে? যেটা ইয়ে থাকে, বাট আনঅফিসিয়ালি ইটস মাচ হায়ার, 55 থেকে 60-তেও চলে আসছে। আর এমসিকিউ হয়ে আপনাদেরকে মানে এটার থ্রেশহোল্ড আরো বেড়ে গিয়েছে, ওকে? সো দিস ইজ ফর ইউর নোটিফিকেশন, যে টার্গেট করবেন 60 মিনিমাম পাস করতে হলে, আর আমি বলবো যে টার্গেট করবেন 70, যাতে করে আপনারা একটা ব্রিদিং স্পেসে থাকে, ওকে? সো চ্যাপ্টার 6-এ আমার কন্ট্রোল অ্যাকাউন্ট আছে, আমার ব্যাংক রিকনসিলিয়েশন আছে,
এরার্স এন্ড অমিশনস এন্ড কন্ট্রোল অ্যাকাউন্টস আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এন্ড দেখবেন যে আপনাদেরকে যতটুকু ক্লাস নিব, সাসপেন্সের যে একটা অ্যাকাউন্ট থাকে এটা কি চ্যাপ্টার 6 এ থাকে? চ্যাপ্টার 6, ঠিক আছে, ইটস চ্যাপ্টার 6। আমি যাব আপনাদেরকে, এই চ্যাপ্টারটা আমি নিজে হাতে পড়াই, সো ইউ উইল বি গেটিং মাই ক্লাসেস। ওকে, আচ্ছা, চ্যাপ্টার 7 কস্ট অফ সেলস, অ্যাক্রুয়ালস এন্ড প্রিপেমেন্ট। এই চ্যাপ্টারটার ব্যাপারে একটা আমি বলি, এটা রিসেন্ট টাইমসে এটার ফোকাস বেড়ে গেছে। আপনারা ক্যাশ বেসিস থেকে আপনাকে অ্যাক্রুয়াল বেসিসের কিছু অ্যাকাউন্টিং কনভার্সন করতে হবে ফর ইনকাম অ্যান্ড ফর এক্সপেন্সেস, ঠিক আছে। অ্যান্ড কস্ট অফ সেলস এর একটা ফরম্যাট আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে, ইন টার্মস অফ আপনার ওপেনিং স্টক, ইনভেন্টরি পারচেজ, ঠিক আছে, থেফট, স্টোলেন গুডস, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, এগুলোর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা বুঝতে হবে। ওকে, চ্যাপ্টার 8 এন্ড চ্যাপ্টার 9, এই দুটা চ্যাপ্টারকে আমি ফিলার চ্যাপ্টার বলি, বাট এখান থেকে কিছু জিনিস আসে, বাট আসলেও সেটা সংখ্যা অতটা বেশি না। একটা হচ্ছে আমার IS2, যেটা হচ্ছে ইনভেন্টরি, আর আরেকটা হচ্ছে আমার ইরিকভারেবল ডেটস এন্ড অ্যালাওয়েন্সেস। ইরিকভারেবল ডেটস এন্ড অ্যালাওয়েন্স যখন করবেন, 5টা টি অ্যাকাউন্ট আপনাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে। রেকর্ডিং অফ ব্যাড ডেটস, রেকর্ডিং অফ অ্যালাওয়েন্সেস, রেকর্ডিং অফ রিভার্সাল অফ অ্যালাওয়েন্সেস, রেকর্ডিং অফ রিভার্সাল অফ ইরিকভারেবল ডেটস, আর হচ্ছে ক্যাশ রিসিপ্ট এট লেটার পিরিয়ডস। এই 5টা জিনিস জানলে ইউ উড বি ইন আ গুড প্লেস। ওকে, নাম্বার 10, ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি বলছি জিনিসটা, এইটাই আপনার বেসিক বিল্ডিং ব্লক ফর এই সোল ট্রেডার পার্টনারশিপ অ্যান্ড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে। কারণ আমাদের একটা ব্যালেন্স শিট যদি আপনারা দেখেন, তার 50% হচ্ছে অ্যাসেটস, আর তার 25% হচ্ছে তার আপনার নন কারেন্ট অ্যাসেট, যেটা আমরা প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলি। ওকে, সো এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে মানে রেকগনিশন অফ অ্যাসেট, ঠিক আছে, মেথড অফ ডেপ্রিসিয়েশন, রিভ্যালুয়েশন, ঠিক আছে, ডিসপোজাল এন্ড ট্রায়াল ব্যালেন্স ট্রিটমেন্ট, এই সব জিনিসগুলো আপনাদেরকে আমি কিছু স্লাইডসে কভার করে নিয়ে আসছি। ওকে, কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ ইম্পর্টেন্ট। কেন আমি আপনাকে বলি, এই 11 and 12 আপনার প্রতি এক্সামে আসবে, ঠিক আছে। আপনাকে সিনারিও বেস যে কোশ্চেনটা আসে, সিনারিও বেস কোশ্চেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এক্সামে 2টা সেগমেন্ট থাকে। একটা হচ্ছে সিনারিও বেস, যেখানে 25 মার্কের, একটা হয় আপনাকে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, নাহলে আপনাকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। ওকে, সো দুইটার যে কোনো একটা আসে। রিসেন্টলি আসছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সো দেয়ার ইজ আ হাই চান্স যে নেক্সট টাইম এসে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ আপনাদের আসবে। ওকে, আর নাম্বার 13 হচ্ছে সোল ট্রেডার্স এন্ড পার্টনারশিপ। সোল ট্রেডার ইজ ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে, হয় কোম্পানি দেবে নাহলে সোল ট্রেডার দেবে, ঠিক আছে। দুটার বেসিক্স অনেকটা একই। কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মেইন চেঞ্জ যেটা আসে, সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যান্ড ইকুইটিতে আসে, ঠিক আছে। আর পার্টনারশিপের যে চ্যাপ্টারটা আছে, আমি আপনাদেরকে একটা সিক্রেট বলে দিই আজকে, এটা যদিও আমাদের চ্যাপ্টারে আছে, যদিও ইট ক্যান বি আ বিট অফ আ চ্যালেঞ্জ টু লার্ন এন্ড মাস্টার, ঠিক আছে, বাট লাস্ট আমাদের 10 বছরেও পার্টনারশিপ থেকে কোনো সাম আসেনি, ঠিক আছে। বাট আমি বলবো না, আপনাদের এনকারেজ করবো না যে পড়বেন না, আমি আপনাদেরকে ফোকাস করছি যে আমাদের চ্যাপ্টার্স এর সেগ্রিগেশন অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ কনসেন্ট্রেশন, ঠিক আছে। আর লাস্ট যেটা বলবো, যে কিছু IAS এন্ড IFRS রিলেটেড নলেজ আপনাদেরকে থাকতে হবে। রিসেন্ট যে চেঞ্জেস গুলো আসছে, কিছু জিনিস আপনাদের এখানে আসবে, এন্ড দেয়ার ইজ আ হাই চান্স কি আসবে আমি আপনাদেরকে বলে দিই। গতকাল একটা লেটেস্ট একটা ডেভেলপমেন্ট আসছে, ঠিক আছে। আপনারা যদি যারা খেয়াল করবেন তারা জানবেন, আর না খেয়াল করলে আমি বলবো যে যেহেতু আপনারা জাস্ট আমাদের প্রফেশনে আসছেন, সো ইউ উইল সুন লার্ন, ঠিক আছে। আমরা IS1 যেটাকে বলে থাকি, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, দিস ইজ গোয়িং টু বি রিপ্লেসড, ঠিক আছে। এন্ড সেটাকে এখন আপনার IS18-এ, সরি, এটা আপনার IFRS 18-এ চলে আসবে। IFRS 18 ইজ গোয়িং টু বি আ নিউ স্ট্যান্ডার্ড, এন্ড সেই স্ট্যান্ডার্ডের ভিতর চলে আসবে জিনিসটা। ওকে, সো এতটুকু আপনাদেরকে বলা যে দিস ইজ সিলেবাস কনসেন্ট্রেশন। এনি কোশ্চেন সো ফার রিগার্ডিং দ্য সিলেবাস, দ্য কনসেন্ট্রেশন, বা কিভাবে আমি অ্যাপ্রোচ করবো, এনিবডি, এনিথিং, ঠিক আছে। তাহলে লেট মি মুভ অন, ঠিক আছে। IFRS 15 প্রতিনিয়ত চেঞ্জ আসে আমাদের প্রফেশনে। ইয়েস নাজিবা, টেল মি। যেটা হচ্ছে কি তারা সেগুলো স্টাডি করার সিস্টেমটা আপনি কি অ্যাডভাইস করবেন? এগুলো কি কোথাও স্টাডি করতে হবে নাজিবা, নাকি ক্যান ইউ বি লাউডার? আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে আমি পাচ্ছি না, এক্সট্রিমলি ক্যান ইউ বি? সরি, আমি রাস্তায় আছি যেহেতু যে, আমি জানতে চাচ্ছিলাম যে IFRS গুলো স্টাডি করার সিস্টেমটা আর কি কিভাবে করবো, বা এগুলা কি মানে
মুখস্থ করতে হবে নাকি টাইটেল গুলা জাস্ট একটা ওভারভিউ জানলেই হবে? ওকে, আমি আপনাদেরকে বলি, সার্টিফিকেট লেভেলে আপনাকে জাস্ট লিস্ট মানে যেই আপনারা তো এখানে মেইনলি কি করবেন, সাম গুলা করবেন, ঠিক আছে, কিছু কনসেপ্টস আপনারা জানবেন। সো সেখানে আপনাদেরকে লিস্ট নলেজ এর সেক আমি বলবো যে ইনভেন্টরি যখন করবেন তখন আপনাকে জানতে হবে দিস ইজ বেসড অন IS2, ঠিক আছে। আপনারা যখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট মানে ডেপ্রিসিয়েশন নিয়ে কাজ করবেন, ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে জানতে হবে এটা কোন IAS এর সাথে, মানে অ্যাটলিস্ট IAS এর সাথে আপনার এটা থাকতে হবে, লিঙ্কটা থাকতে হবে, মানে অ্যাটলিস্ট জানা যে এই কাজটা করতেছেন এটা কোন IFRS এর, কোন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে, মানে অ্যাটলিস্ট নলেজ অফ দিস ইজ এনাফ ফর সার্টিফিকেট লেভেল। বাট যখন পরের লেভেলে যাবেন তখন আপনাকে কি চারটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ডেফিনিশন অফ দিস IFRS বা IS, সেকেন্ড যেটা হতে হবে আপনাকে অ্যাপ্লিকেশন অফ দিস IFRS, থার্ড হতে হবে যেটা হচ্ছে চ্যালেঞ্জেস অফ দিস IFRS, আর নাম্বার 4 হচ্ছে ডিসক্লোজার। সো চারটা জিনিস আপনাকে ওভাবে জানতে হবে যখন আপনারা পরের লেভেলে যাবেন। বাট আমি একটা জিনিস বলবো, এন্ড দিস ইজ ফর দ্য হোল ক্লাস, আমি পার্সোনালি এটা করি আর আমি এখনো করি। একটা সময় ছিল, অনারাইটার নোট আপনাদের সাথে ডিসকাস করি, যখন আমি ইউনিভার্সিটি থেকে আসতাম সবসময় আমার কাছে আমার ওয়েবসাইট ক্রিকইনফো বা goal.com থাকতো, আমি খেলার নিউজ গুলা ফলো করতাম। সময়ের সাথে সাথে এখন যেটা হয়েছে, আমি এখন যেটা করি CPD প্লাস বা IFRS বক্স, এই দুটা ওয়েবসাইট আমি সবসময় লিঙ্ক করে রাখি, যাতে নতুন কোনো চেঞ্জ আসলে বা নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে যখন ডিসকাশন গুলো হয় তখন আমি এটাতে আপডেট থাকার চেষ্টা করি। আর রিসেন্টলি একটা জিনিস আপনারা জানতে হবে, সেটা হচ্ছে এখন কিন্তু একটা কনভার্জেন্স প্রজেক্ট হচ্ছে। আপনারা জানেন যে বিভিন্ন দেশে বিভিন্ন IFRS বা তাদের নিজস্ব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস প্র্যাকটিস করে। সো আস্তে আস্তে প্রতিটা দেশের যে অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলা ইউনিফর্ম হারমোনাইজ করার একটা প্রজেক্ট চলছে, which started in 2015 and this is ongoing, and তারই কিছু রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। একটা আছে IFRS 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, ওকে। সো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এর রেকর্ড কিপিং এন্ড অ্যাকাউন্টিং, ঠিক আছে, সেই জিনিসগুলো রেকগনিশন এন্ড মেজারমেন্ট এখন ওয়ার্ল্ড ওয়াইড সব এক, ঠিক আছে। সো যদি আপনি USA তে যান, ওরাও IFRS 9 অ্যাডপ্ট করছে। বাংলাদেশে যদি দেখেন, আমরাও কিন্তু IFRS 9 অ্যাডপ্ট করছি। সো যদি আমি বলি যে ফিউচার অফ অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রি হচ্ছে কনভার্জেন্স, আপনাকে আরো বেশি করে মানে যে স্ট্যান্ডার্ডটা আপনি এখন স্টাডি করবেন, এন্ড IFRS এন্ড IS হচ্ছে গিয়ে আপনার লিডিং দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে। সো সেই স্ট্যান্ডার্ডস গুলা আপনারা সামনে দেখবেন গ্লোবাল হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাজ আ রেজাল্ট আপনাদের প্রসপেক্ট ভালো হবে। আপনাদের যেটাকে আমি সবসময় বলি যে বিভিন্ন বডির সাথে, যেমন CPA অস্ট্রেলিয়া বলেন, ঠিক আছে, CPA কানাডা বলেন, CPA আপনার যেটা আমি বলি US গ্যাপের সাথে যদি বলে থাকেন, কনভার্জেন্স হয়ে গেলে আমাদের স্টুডেন্টদের জন্য বা আমাদের প্রফেশনালদের জন্য এই মাইগ্রেশনারি বেনিফিট গুলো অনেক বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, মুভিং অন, অফ টপিক ছিলাম। আপনাদের এতটুকু বলবো, IFRS প্লাস, ঠিক আছে, CPD বক্স, এই ওয়েবসাইট গুলোর সাথে থাকলে দেখবেন আপনাকে খুব সুন্দর করে কিছু ভিডিও প্রেজেন্টেশন করে আপনাকে এক্সপ্লেইন করা হবে জিনিসগুলো। আনিসুর রহমান, টেল মি। আনিসুর রহমান, কোনো কোশ্চেন? স্যার, যেই IS1টা তো রিপ্লেস হতে পারে, তো আমরা কি পরীক্ষার আগে যদি ওটা রিপ্লেস হয়ে যায় তাহলে কি পরীক্ষায় নতুনটা হিসেবে আমাদের পরীক্ষা দিতে হবে নাকি পুরানটাই থাকবে? আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি যেটা বলি, জাস্ট গতকাল এটা নিউজ আসছে যে ইট উইল বি রিপ্লেসড, ঠিক আছে। আর এটা রিপ্লেসমেন্ট এন্ড এফেক্টিভনেস উইল স্টার্ট ফ্রম 2024 1st of August, ওকে। সো ওই জিনিসটা এখনো আমাদের আসলে আসেনি, এই এক্সামে অন্তত আপনারা পাবেন, ঠিক আছে। দিস ইজ ফর ইউর ইনফরমেশন, আনিসুর রহমান। বাট যদি কখনো এরকম চেঞ্জ হয়, যেমন আমি যখন স্টুডেন্টদেরকে রেভিনিউ পড়াতাম, IFRS 15 চলে আসলো, তখন আমার কিন্তু তাদেরকে চেঞ্জ করে দিতে হয়েছে, ঠিক আছে। ওই আমি আমার স্লাইডসে আমি এই জিনিসগুলো আপডেট করে নিয়েছি, কারণ বই তো আপডেট করাটা নাই। আর আরেকটা কথা বলি, আমাদের যারা এক্সামিনার, ঠিক আছে, তারা কিন্তু আপডেটেড, আর যারা আপনার বইটা পড়াচ্ছে তারা মেজরিটি অফ দ্য কেসে তারা আপডেটেড থাকে না। সো এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে কিন্তু নিউ স্ট্যান্ডার্ডস নিয়ে। আর আমি যদি অ্যাজ আ টিচার যদি আমি আপডেট না করি, আমি যদি বই দিয়ে যাই, কারণ বই অনেক পরে আপডেট হয়, তাইলে ইউ উইল ল্যাগ বিহাইন্ড এন্ড আই উইল অলসো ল্যাগ বিহাইন্ড, ঠিক আছে। ওকে, আই হোপ আই অ্যান্সার্ড দ্যাট, আনিস। ওকে, মুভিং অন। সো যেটা বলছিলাম যে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে অ্যাকাউন্টিং এর 2010-এ
কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। সো 2010-এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যখন এস্টাবলিশ করা হয়, ঠিক আছে, সেখানে তখন ডিফাইন করা হয় আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে হবে, ঠিক আছে, আমার প্রেজেন্টেশন কিভাবে হবে, ঠিক আছে, আইএফআরএস গুলাকে আপনার ডিফাইন করা হলো, এন্ড আইএফআরএস এর প্রতিটা স্টেপস কিভাবে আমরা কোন ধরনের অ্যাকাউন্টিং ট্রানজাকশন কিভাবে ট্রিট করবো সেই জিনিসটা ডিফাইন করা হয়, ঠিক আছে। সো এই ফরমেশনের আন্ডারে যেহেতু আমরা বাংলাদেশ অ্যাডপ্ট করেছি আইএফআরএস কে, ঠিক আছে, এন্ড আইএফআরএস কে আসলে বললে ঠিক হবে না, আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা অ্যাডপ্ট করেছি, এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইস্যুস আইএস এন্ড আইএফআরএস। অনেক স্টুডেন্ট আমাকে এই কোশ্চেনটা করে যে আইএস আর আইএফআরএস এর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। পুরনো স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে আইএস, এন্ড আইএস যেখানে শেষ হয়ে গেছে তারপর থেকে শুরু হয় আইএফআরএস। আইএস 41 ইজ দ্য লাস্ট এগ্রিকালচারাল প্রোডিউস এন্ড প্রোডাক্টস, ঠিক আছে। যা কিছু হয়েছে আমাদের নতুন স্ট্যান্ডার্ড, ওকে। সো আমাদের যে আমরা আইএফআরএস গুলো আমার বেসিক স্কোপ আর কি। আচ্ছা, নাও আই এম কামিং টু দি অ্যাকচুয়াল সিলেবাস। আপনাদের সাথে অনেকগুলো জিনিস আপনাদের অ্যাপ্রোচ নিয়ে আলাপ করলাম, স্যার strategy নিয়ে আলাপ কনসেপচুয়াল করলাম, ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, কোন আইএস গুলা। বলেন, শুনছি। স্যার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা যদি একটু মানে সংক্ষেপে বলতেন, এটা আমি না ভুলিয়ে ফেলতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, খুব সহজ। আপনার অ্যাকাউন্টিং, আমাদের যে রেগুলেটিং বডিকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, রাইট, ঠিক আছে। 2010-এ এসে কি করলো, এটা আমাদের বইতেও আছে খুব সুন্দর করে, সেকেন্ড পেজে, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড পেজে। তারা যেটা করেছে, তারা আপনার 2010-এ এসে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন নামে একটা ইস্যু করেছে, একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে সে বলা আছে তার যে আমাদের ব্যালেন্স শিট যেটাকে বলি, ঠিক আছে, আমরা ইনকাম স্টেটমেন্ট যেটাকে বলি, এই জিনিসগুলাকে নতুন করে কিছু নাম দেওয়া হয়েছে। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি কি থাকবে সেই জিনিসগুলাকে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। আর আইএফআরএস এন্ড আইএস গুলাকে তারা রিভিউ করে অনেক কিছুকে বাদ দিয়েছে, অনেক কিছুকে রিশাফেল করেছে, করে এনে তারা ফিক্সড কিছু আইএস এন্ড আইএফআরএস কে ম্যান্ডেট দিয়েছে, যেটাকে তার অ্যাডপ্টিং বডি যাতে করে ফলো করে। সো আপনার কথায় যদি আসি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে ইটস আ পেপার দ্যাট ইজ ইস্যুড বাই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, দ্যাট ইজ দি মেইন রেগুলেটরি বডি, গ্লোবাল রেগুলেটিং বডি, ঠিক আছে। এতটুকু কি ক্লিয়ার? যেই অনুযায়ী আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার এন্ড প্রেজেন্ট করি, জি স্যার। ওকে। আর কনফিউশনের কিছু নেই, এই জায়গাতে কোনো কনফিউশন রাখা চলবে না, কনফিউশনের অনেক এরিয়া আছে আপনাদের সামনে, ওকে। সো মুভিং অন, স্যার যেটা আমি বলি, কারণ একটা সময় ছিল, ফ্রেমওয়ার্ক শব্দটা তো Yes. মানে অনেক জায়গাতে পেয়েছে, যেমন অডিটিং ফ্রেমওয়ার্ক, এর জন্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে কি আচ্ছা, বুঝে, আচ্ছা। এইখানে একটু প্যাচ লাগছিল স্যার। এখন ক্লিয়ার স্যার? না, নট আ প্রবলেম। এন্ড আমি এই জায়গাগুলা আমি বলি, আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমি অনেক কিছু বুঝতাম না, ব্যালেন্স শিট মিলাই ফেলতাম, বাট এই কনসেপ্টস গুলা বা কি থেকে কি আসলো সেটা বুঝতাম না। বাট আপনাদেরকে আমি অ্যাটলিস্ট এই জিনিসটা চেষ্টা করছি যে চ্যাপ্টার 1 এন্ড 2 আজকে আমি কভার করে যাবো, আপনাদেরকে অ্যাটলিস্ট স্ট্রাকচারটা বুঝিয়ে দিব যে কিভাবে পড়বেন বা যে থেকে কিভাবে আসছে, ঠিক আছে। অ্যাকাউন্টিং, এই জিনিসটা একটা সময় ছিল যখন আপনার রিটেন করতেন, আপনাকে এই ডেফিনিশন মুখস্থ করতে হতো, বাট আসলে আমাদের করতে হবে না। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা অনেকে বলবেন যে কেন আপনাদের মতো এই বয়সে এসে আপনাদেরকে অ্যাকাউন্টিং ডেফিনিশন দেখাচ্ছি, অনেক রিডান্ডেন্ট একটা জিনিস। ইট ইজ নট, কারণ এটা আপনাদের এমসিকিউ তে আসে। সো যদি আপনি এমসিকিউ তে যদি এই স্টেটমেন্টের সাথে ফ্যামিলিয়ার না হন, ঠিক আছে, তাহলে আপনারা মার্কস লুজ করবেন বা কনফিউজড হয়ে যাবেন। এন্ড আমি বলে থাকি যে চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 4 হচ্ছে সবচেয়ে ইজি মার্কস। এখান থেকে যদি 15 মার্কস আপনি তুলে নিতে পারেন, আর যদি আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট যদি ভালো করে বুঝতে পারেন, আপনারা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর কোম্পানি অ্যাকাউন্ট যদি ধরেন 75% যদি পারেন, আর যদি নন কারেন্ট অ্যাসেট বুঝতে পারেন, ইউ উইল ডেফিনেটলি পাস। সো স্ট্র্যাটেজিটা ওভাবে সেট করবেন, ঠিক আছে। সো উইদাউট ফার্দার অ্যাডো আমি বলি যে অ্যাকাউন্টিং অনেকে অনেক কিছু জানেন, বাট এখানে 3টা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলবো। নাম্বার 1 ইজ রেকর্ডিং, ঠিক আছে। নাম্বার 2 ইজ অ্যানালাইজিং, নাম্বার 3 সামারাইজিং, ঠিক আছে। কি করি আমরা আসলে? অ্যাকাউন্টিং হচ্ছে ইজ অল অ্যাবাউট রেকর্ডিং, ঠিক আছে। রেকর্ড কাকে করি, অ্যানালাইজ কাকে করি, সামারাইজ কাকে করি? উই রেকর্ড, অ্যানালাইজ এন্ড সামারাইজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে। সো অনলি ট্রানজেকশন যা হয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অনেকে কনফিউজ করে। অনলি ট্রানজেকশন যখন হয় তাকেই আমরা রেকর্ড করি, ঠিক আছে। সো আমার অ্যাকাউন্টিং উইল অনলি কনস্টিটিউট ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, তাছাড়া বাকি সবকিছুকে আমি অ্যাকাউন্টিং এর পারভিউতে রাখবো না।
দ্যাট ইজ সেটেলড। নাম্বার 2, এখন এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলাকে নিয়ে আপনি কি করবেন? ইউ উইল পারফর্ম 3 টাস্ক, ইউ রেকর্ড, ইউ অ্যানালাইজ, ইউ সামারাইজ। এই 3টা ওয়ার্ড যে ডেফিনিশনে থাকবে না, দ্যাট ইজ নট ইউর এমসিকিউ অ্যান্সার। সো আমি যখন পড়াবো আপনাদেরকে এমসিকিউ জিনিসগুলোও নিয়ে আসবো, যাতে করে এক্সামে কনফিউজ না হয়। ঠিক আছে? সো রেকর্ড কিপিং বলতে কি বুঝাচ্ছি? রেকর্ড কিপিং হচ্ছে আপনার ট্রানজেকশন গুলাকে আপনি বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকগনাইজ করবেন। যেমন সেলস করেছেন, ক্রেডিট সেল, রাইট? তাকে কোথায় রেকর্ড করবেন? সেলস ডে বুকে রেকগনাইজ করবেন। ক্রেডিট পারচেজ করেছেন, তাকে কোথায় রেকর্ড করবেন? পারচেজ ডে বুকে। ক্যাশ পারচেজ করেছেন, ঠিক আছে, তাকে রেকর্ড করবেন ক্যাশ বুকে। এই যে আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি গুলো আছে, যেখানে আপনি ইনিশিয়াল ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনটাকে রেকর্ড করেন, দ্যাট টাস্ক ইজ কল্ড রেকর্ড কিপিং। ঠিক আছে? ক্রিয়েটিং জার্নাল এন্ট্রি ফর অল ট্রানজেকশনস ডেবিট অ্যান্ড ক্রেডিট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যানালাইজিং। এই অ্যাক্টিভিটিটা কি? এই অ্যানালাইজিং বলতে আমরা যেটা বুঝি, অ্যানালাইজিং হচ্ছে আমাদের প্রতিটা ট্রানজেকশনকে আমরা তাকে টি অ্যাকাউন্ট করে ডেবিট ক্রেডিট হিসাবে রেকগনাইজ করবো। এটাতে আমি আরো যাব যখন চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 4 এ যাবো, বাট এতটুকু বলবো যে রেকর্ড করব বুক অফ অরিজিনাল এন্ট্রি, সেখান থেকে আমি তাকে অ্যানালাইজ এন্ড ক্লাসিফাই করি। এই অ্যানালাইজের কাজটা হচ্ছে যখন তাকে আমি টি অ্যাকাউন্টে পোস্টিং করি, ঠিক আছে, এন্ড তাকে আমি কয়টা ক্যাটাগরিতে দিই? অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এন্ড এক্সপেন্সেস। সো অল মাই ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, ঠিক আছে, আমি তাকে বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করি, তারপর তাকে এই 4-5টা হেডারে আমি তাকে রাখি: অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স, অ্যানাদার ওয়ান ইজ ক্যাপিটাল। ঠিক আছে? এন্ড লাস্ট ওয়ান ইজ সামারাইজিং। সামারাইজিং হচ্ছে এই যে আপনি অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স এন্ড ক্যাপিটালে তাকে বুক করছেন, তারপর ফাইনালি তাকে ট্রায়াল ব্যালেন্স হিসেবে, ঠিক আছে, আপনি প্রিপেয়ার করে তারপর আপনি আপনার ব্যালেন্স শিট এন্ড ইনকাম স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করছেন, সেই কাজটাকে আমরা বলি সামারাইজিং। আরো খুব মজা করে আপনাদেরকে বলি জিনিসটা, রেকর্ড কিপিং চ্যাপ্টার 3, অ্যানালাইজিং এন্ড ক্লাসিফাইং হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4, এন্ড সামারাইজিং হচ্ছে আপনাদের চ্যাপ্টার 5। সো পুরো বইটা যখন পড়বেন, যখন লিঙ্ক করতে পারবেন, তখন আপনারা অনেক ইন্টারেস্ট পাবেন, ছন্ন ছাড়া ভাবে পড়বেন না। ওকে? সো অ্যাকাউন্টিং এর ডেফিনিশন ইজ অল অ্যাবাউট রেকর্ডিং, অ্যানালাইজিং এন্ড সামারাইজিং অফ হোয়াট? অনলি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, ঠিক আছে, ইন আ সিগনিফিকেন্ট ম্যানার। সো দ্যাট ইজ মাই ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং। এবার আমি যদি আপনাদের অ্যাকাউন্টিং যখন আমরা বুঝি কেন করি বা কাদের জন্য করি, ইয়েস প্রতীক, টেল মি। স্যার আমরা একটা সময় পড়ছি অ্যাকাউন্টিং, আপনি এখানে লিখছেন যে অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট, আমরা এক সময় পড়ছি অ্যাকাউন্টিং ইজ অ্যান সায়েন্স। সায়েন্স। তো সেক্ষেত্রে স্যার, জি স্যার, সেক্ষেত্রে স্যার এখানে স্যার ঠিক আমরা আছে, মানে noted. কোনটা করব, প্রেফার করব? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অ্যাগেইন দ্য ডিসকাশন বা ডিবেট অ্যাবাউট আর্ট এন্ড সায়েন্স হ্যাজ কাম আপ। ঠিক আছে? সময় থাকলে অনেকগুলো জিনিস এটা নিয়ে বলতাম, এতটুকুই বলবো যে বইতে যেটা আছে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি সেই জিনিসটা তুলে নিয়ে আসছি। ওকে? তারপর কামিং টু দ্য ডিবেট অ্যাবাউট আর্ট অর সায়েন্স, আসলে অ্যাকাউন্টিং কখনোই আপনার ইয়ের সাবজেক্ট ছিল না, মানে সায়েন্সের সাবজেক্ট ছিল না। এটা আসলে হিউম্যানাইটস বা আপনার আসলে সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট ছিল, যদি আমি একেবারে ব্রডার আমব্রেলা বা ট্রি হিসাবে আপনাদেরকে বলি। ওকে? আর্ট ওয়ার্ডটাকে আপনারা ক্ষমা করতে পারেন, এটা বইতে আছে, বই থেকে আমি তুলে নিয়ে আসছি। মেইন জিনিস হচ্ছে এই 3টা ওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে? রেকর্ড, অ্যানালাইজ এন্ড সামারাইজ অফ হোয়াট? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ঠিক আছে প্রতীক? জি স্যার, ঠিক আছে। ইটস নট সায়েন্স যদি আরো ব্রডার ভাবে বলেন, বাট আমরা আসলে ছোটকালে আমিও শুনে আসছি এখানে। ঠিক আছে? কোশ্চেন ছিল। রনি দাস, টেল মি। আসসালামু আলাইকুম স্যার। তো এখানে একটা ওয়ালাইকুম আসসালাম। ওয়ার্ড লেখা আছে সিগনিফিকেন্ট ম্যানার। সিগনিফিকেন্ট ম্যানার দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। সিগনিফিকেন্ট ম্যানার, এটা ইনসিগনিফিকেন্ট করে ফেলেছি আপনাদেরকে না বলে। সিগনিফিকেন্ট ম্যানারের মেইন অবজেক্টিভটা হচ্ছে যে আমি যাকে রেকর্ড করব, ঠিক আছে, অ্যানালাইজ আর সামারাইজ করি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটাকে। এটা আসলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের অনেক কিছুই থাকে, আমি আরো ডেপথে যাবো যখন সামনে বুঝবেন যে ম্যাটেরিয়াল এন্ড ইম্যাটেরিয়াল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। প্রথমে বলেছি অনলি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে রেকর্ড করবো, ঠিক আছে, তারপর আমার কথা হবে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে সিগনিফিকেন্ট এন্ড ইনসিগনিফিকেন্ট আছে। সো আমার এখানে মেইন অবজেক্টিভ হচ্ছে, আমার তো প্রচুর ট্রানজেকশন হয়, অনেক ইনসিগনিফিকেন্ট হয়, অনেক ইনসিগনিফিকেন্ট হয়। সো আমার ফোকাস থাকবে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, দোজ আর ম্যাটেরিয়াল, দোজ আর সিগনিফিকেন্ট। ঠিক আছে? সো সিগনিফিকেন্স কথাটা আমি আরো সামনে আরো ডিটেলে যাবো, বাট এতটুকু বুঝাচ্ছি যে আসলে আমি স্কোপ ডিফাইন করছি এখানে। ওকে? এখানে আর কি জিনিসটা বোঝানো আর কি। সো সিগনিফিকেন্স ইজ টাইড উইথ ম্যাটেরিয়ালিটি।
যেটা আমি আরো পরে আপনাদের সাথে এই ক্লাসে আমি ডিসকাস করবো। এনিবডি, এনি কোশ্চেন? আসসালামু স্যার। ইয়েস, টেল মি। স্যার মানে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম স্যার। এটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম কি বলতে পারি, এবং কেন এটা ইনফরমেশন সিস্টেম একটু সংক্ষেপে যদি বলতেন। ইনফরমেশন সিস্টেম জি জি। বুঝাতে চাচ্ছেন প্রয়োগ? হ্যাঁ। ইনফরমেশন সিস্টেম তো না আসলে। ইটস আমি বলি, ফার্স্ট অফ অল হচ্ছে ইটস আ প্রসেস। ঠিক আছে, আপনি যদি আরো আমাকে স্কোপ ডিফাইন করতে বলেন, ইটস নাথিং বাট আ প্রসেস। যে কিভাবে আমি ট্রানজেকশন করি, তাকে রেকর্ড করি, তাকে সামারাইজ করি, ইটস নাথিং বাট আ প্রসেস। ওকে, এটাই। সিস্টেম ইজ ডিফারেন্ট। সিস্টেম হচ্ছে মানে প্রসেসের ভেতরে সিস্টেম থাকে। সিস্টেম যদি আরো ডিফাইন করি, ওটা হচ্ছে আইএফআরএস এন্ড আইএস কে আমি যখন ইউজ করছি, ডিফাইন করছি, দোজ আর স্পেসিফিক্যালি সিস্টেমস অফ রেকর্ড কিপিং। ঠিক আছে, সিস্টেম লাইজ বিনিথ প্রসেস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, অ্যাকাউন্টিং এর এখানে একটা পার্ট আমি বলতে আসছি, সেটা হচ্ছে এটা আপনাদের এমসিকিউ তে আসে। আমি কিন্তু চ্যাপ্টার 1 আর 2 অনেক কিছু আছে, এই 50 পেজ আমি আপনাদেরকে ধরে ধরে যাব। আমি এমসিকিউ তে কি আসে সেই জিনিসগুলো ফোকাস করব। অ্যাকাউন্টিং একটা কথা আমরা বলি যে হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ঠিক আছে, দিস পার্সোনালস আর ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। নাম্বার 1 হচ্ছে আমার শেয়ার হোল্ডাররা, হু হ্যাজ অ্যান অ্যাক্টিভ ইন্টারেস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনটু দ্য কোম্পানি। ঠিক আছে, রেগুলেটর, যে আপনাকে ঠিক আছে মনিটর করে, যে আপনাকে যে এনশিওর করে যে আপনি ঠিক মতো ট্যাক্স দিচ্ছেন কি দিচ্ছেন না, বা যে ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রির যে ইন্ডিপেন্ডেন্ট রেগুলার আছে বা গভর্নমেন্ট রেগুলেটর আছে। ঠিক আছে, যেমন ব্যাংকের জন্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারপর হচ্ছে প্রসপেক্টিভ ইনভেস্টার্স, যারা ফিউচারে ইনভেস্ট করতে পারে আপনার কোম্পানিতে। এমপ্লয়িজ আর ইম্পর্টেন্ট, যারা আপনার কোম্পানি স্টাফ। ওকে, আদার স্টেক হোল্ডার আছে। আদার স্টেক হোল্ডার বলতে অনেক কিছু আছে, যেমন ব্যাংক আছে যারা লেন্ডার, আপনাকে ফান্ড দিচ্ছে। ঠিক আছে, আপনার সাপ্লায়ার আছে, দে আর অলসো ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আরেকটা জিনিস হচ্ছে আপনার কাস্টমার্সরাও অনেক সময় ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন হয়, কারণ অনেক কাস্টমার আছে। আমরা তো আসলে মানে গ্র্যানুলার লেভেলে চিন্তা করি যে আজকে আমরা একটা দোকানে একটা প্রোডাক্ট কিনছি, বাট দেয়ার আর মেনি বিগ বিজনেসেস উইথ বিগ কাস্টমার্স। ঠিক আছে, যেমন আজকে যদি আমরা চিন্তা করি যে বোয়িং বা এয়ারবাস যদি বলে থাকি, যেখানে আজকে যদি আমাদের দেশকে যদি চিন্তা করি অ্যাজ আ কাস্টমার, ঠিক আছে, আর বোয়িং কে যদি চিন্তা করি অ্যাজ দ্য বিজনেস, সো উই অ্যাজ আ কাস্টমার, যে আমাদের কান্ট্রি অ্যাজ আ কাস্টমার উইল লুক ইনটু দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ বোয়িং, যাতে করে তার কন্টিনিউইটি এনশিওর করার সে চেক করে। ঠিক আছে, সে আপনাকে ঠিক মতো সার্ভিস প্রোভাইড করতে পারবে কিনা, আফটার সেল সার্ভিস দিতে পারবে কিনা, দ্যাট নিডস টু বি চেকড। ঠিক আছে, সো আমি এখানে যেটা মোটা দাগে বোঝাতে চাচ্ছি যে দিজ আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যান্ড ঠিক আছে, আমার স্লাইডটা ছোট হয়েছিল। আচ্ছা, আমি এটা ঠিক করলাম। সো ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনের সাথে আমার ইউজেস গুলাকেও আমাকে সবসময় ফোকাস করতে হবে। ওকে, একটা কথা আমি বলি, আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই ওয়ার্ডটা আমি অনেকবারই ইউজ করবো। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক একটা জিনিস ডিফাইন করেছে যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, আমরা কিন্তু প্রতি জনে জনে সবার জন্য ধরে ধরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবো না। ঠিক আছে, আমরা ইউনিফর্ম অবজেক্টিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, যেটাতে এই সব ইউজাররা যারা লেফট হ্যান্ড সাইডে আছে তাদের সবার পারপাস ফুলফিল হবে। ঠিক আছে, কোনো ব্যক্তি কেন্দ্রিক বা কোনো গ্রুপ কেন্দ্রিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয় না। ঠিক আছে, তাহলে কি হতো, তাহলে এক একটা ইন্ডিভিজুয়াল এক এক ভাবে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন যেত। সো এখানে যেটা সবসময় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আপনাকে কখনো বলে নাই যে আপনি ইন্ডিভিজুয়াল পার্টির জন্য ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন। আপনাকে বলা হচ্ছে একটা ইউনিফর্ম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন, যেটা দিয়ে মেজরিটি ইউজারের ইউজ বা সার্ভিস আপনার ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা ইউজার গুলাকে দেখলাম, এখন তাদের রেসপেক্টিভ ইউজেস গুলাকে আমাদের জানতে হবে। যেমন ওনার্স, ঠিক আছে, স্টক হোল্ডার্স। ওনার্স হচ্ছে বিজনেসকে যে ওন করে, স্টক হোল্ডার্স হচ্ছে শেয়ার হোল্ডার, যারা আংশিক ওনারশিপ আছে বা ফুলও হতে পারে। ওকে, পোটেনশিয়াল ইনভেস্টার আছে যারা কিনা আমার বিজনেসের পোটেনশিয়াল ইনভেস্টার কারা, যারা ইনভেস্ট করবে, দোজ উইথ ক্যাশ ইন হ্যান্ড, যারা ডিসাইড করবে যে উইচ কোম্পানি টু ইনভেস্ট। ওকে, ক্রেডিটার্স, যারা আপনাকে ব্যাংক থেকে লেন্ড করবে। তো তারা কি জিনিস জানতে চায়, খেয়াল করে দেখেন, এই চারটা পার্টি সবসময় খেয়াল করতে চায় যে আপনার বিজনেসের অপারেশনাল ফাংশনালিটি চেক করবে, যে আপনার অপারেশন কি সাকসেসফুল অর নট। কারণ আপনার বিজনেস যদি অপারেশন যদি সাকসেসফুল হয়, দ্যাট মিনস যে আমি ওনার হিসাবে আমি রিটার্ন পাবো, আমি লেন্ডার হিসাবে, আমি ক্রেডিটার হিসাবে আমি আপনার কাছ থেকে কি পাবো, রিটার্ন অন মাই ইনভেস্টমেন্ট পাবো। ঠিক আছে, আমি ইন্টারেস্ট পাবো।
ওকে। আর আপনার পোটেনশিয়াল ইনভেস্টররা এনশিওর করে যে আমি ইনভেস্ট করব কি করব না, আর যারা স্টক হোল্ডার বা যারা ওনার তারা ডিসাইড করবে যে আমি ইনভেস্টমেন্ট ধরে রাখবো কি রাখবো না। ঠিক আছে, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নাম্বার টু, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টকে আমরা সবসময় ইন্টারনাল পার্টি বলে থাকি, যাদের হাতে ইনফরমেশন গুলা প্রডিউস হয়, এন্ড এই প্রতিটা পার্টির মধ্যে থেকে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ইউজও হয়, এন্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কনজিউমারও তারা। ঠিক আছে, সো ম্যানেজমেন্টের কাজ কি? ম্যানেজমেন্টের কাজ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে সে প্ল্যান করে সে কি এক্সটেন্ড করবে বিজনেস, নাকি বিজনেস কার্টেল করবে, নাকি বিজনেসের অন্য কোনো সেক্টর বা ডাইমেনশনে সে ইনভেস্ট করবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কন্ট্রোল পার্সপেক্টিভ, যে বিজনেসকে আপনার কস্ট কন্ট্রোল করার জন্য, প্রোডাক্ট কন্ট্রোল করার জন্য সে ইউজ করে থাকে। নাম্বার থ্রি হচ্ছে এমপ্লয়িজ বা ইউনিয়ন অফিসিয়ালস, দে আর অলসো আ কি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। কারণ আমাদের কোম্পানির যে স্টাফরা থাকে, অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে এমপ্লয়িজরা বা ইউনিয়ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা সরকারি ইন্ডাস্ট্রি গুলাকে দেখি, আমি চা বাগানের এক্সাম্পল আপনাকে দিব। আজকে যদি চা বাগানের কোনো ওরা যদি স্ট্রাইক করে, আপনার সব চা প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো তাদের কিছু স্ট্রং ইউনিয়ন অফিসিয়াল থাকবে, তারা দেখবেন যে আমার আপনার থেকে অনেক বেটার লাইফস্টাইল লিড করে, এন্ড এরা অনেক ইনফ্লুয়েন্সিয়াল। একেবারে দেখবেন যে মন্ত্রণালয় না, শুধু প্রধানমন্ত্রীর অফিসে পর্যন্ত চলে আসতে পারে। দ্যাট ইজ দি লেভেল অফ পাওয়ার দ্যাট হোল্ড। এটা আমাদের গভর্নমেন্ট সেক্টরে আছে। আর যদি আপনাদেরকে আমি ইন্টারন্যাশনাল এক্সাম্পল দিই, তাহলে আমি বলবো আমাদের ইউএসএ তে যদি বলি, ওদের জেনারেল মোটরস এর কথা আপনাদেরকে আমি দিব। জেনারেল মোটরসে ওদের 10,000-এরও বেশি আপনার স্টাফ আছে, তারা এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট করে চলে গেছে, এখনো পর্যন্ত ওরা কোম্পানি থেকে বেনিফিট পাচ্ছে। দ্যাট ইজ দি লেভেল অফ পাওয়ার দ্যাট হোল্ড। ইউনিয়ন বা আপনার ধরেন এরিয়া ভিত্তিক যে ইউনিয়ন থাকে বা ইন্ডাস্ট্রি ভিত্তিক যে ইউনিয়ন গুলো থাকে। ঠিক আছে, আর বেসিক লেভেলে যদি বলি, এমপ্লয়িজ আর ইম্পর্টেন্ট, কারণ এমপ্লয়ি চাকরি করে, তার প্রভিডেন্ট ফান্ড ওখানে জমা হয়। ঠিক আছে, তার স্যালারি কন্টিনিউটি ওখানে ইম্পোর্ট করে। সো আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর বেস করে সে কন্ট্রাক্ট নেগোশিয়েট করে। সো আমি যদি আমার স্যালারি বাড়াতে চাই, আমাকে দেখতে হবে যে কোম্পানির প্রফিটাবিলিটি কত পার্সেন্ট বাড়ছে, সে অনুযায়ী আমি হয়তো স্যালারি নিয়ে নেগোশিয়েট করবো। এটা আমার কন্ট্রাক্ট নেগোসিয়েশনে এই জিনিসটার ইউজ হয়ে থাকে। লেন্ডার্স এন্ড সাপ্লায়ার্সকে আমি একই কাতারে ফেলছি, কারণ লেন্ডাররা হচ্ছে আমার বিজনেসে যারা ইনভেস্ট করছে, লোন দিচ্ছে। ঠিক আছে, আর সাপ্লায়ার হচ্ছে যারা আমাকে বাকিতে প্রোডাক্ট সেল করছে। সো তাদের একটাই চাওয়া, তারা দেখতে চায় যে আমাকে বাকিতে যেহেতু প্রোডাক্ট দিয়েছে, আমি যাতে করে তাকে টাইমলি, ঠিক আছে, আমি যাতে করে টাইমে তাকে টাকাটা পেমেন্ট করে দিতে পারি। এন্ড এটার জন্য কি ইন্ডিকেটর কি? আমার ক্রেডিট রেটিং সে অ্যাসেস করবে, যে আমি কি টাইমলি টাকা দেই, ঠিক আছে, বা আমার কোনো বিজনেসে কি ডেট বেড়ে যাচ্ছে, আমার অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, এই জিনিসগুলো সে ইভ্যালুয়েট করে, লেন্ডার্স এন্ড সাপ্লায়ার্স। এন্ড লাস্টে হচ্ছে আমার গভর্নমেন্ট এজেন্সি, ইকোনমিক প্ল্যানার এন্ড কনজিউমার গুডস। গভর্নমেন্ট এজেন্সি মেইনলি থাকে যারা কিনা আসলে আমাদেরকে ট্যাক্স ইম্পোজ করে আমাদের দেশের জন্য, এনবিআর। ঠিক আছে, ইকোনমিক প্ল্যানার থাকে কিছু। ইকোনমিক প্ল্যানার হচ্ছে কিছু আমাদের দেশে দেখবেন যে কিছু কিছু থাকে যে স্বায়ত্তশাসিত কিছু কোম্পানি থাকে, তারা দেখবে যে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে কথা বলবে। ঠিক আছে, বেকারত্ব নিয়ে কথা বলবে, যে অটোমেশনের কারণে কি হচ্ছে, বা কোম্পানিরা তাদের ফেয়ার ওয়েজেস পলিসি এমপ্লয় করছে কিনা। ঠিক আছে, আর কনজিউমার গ্রুপ হচ্ছে আমাদের ভোক্তা অধিকার সংস্থা আছে, যেটা ইনশিওর করে যে আমরা ঠিক মতো করছি কিনা, সার্ভিস প্রোভাইড করছি কিনা। ঠিক আছে, তো তারাও আসলে এই জিনিসগুলো চেক করে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ইউজার, বাট তারা সবচেয়ে উইক ইউজার। ঠিক আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট ইউজার সবসময় ওনার্স অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে প্রতীক, দ্য ডিফারেন্স বিটুইন লেন্ডার্স এন্ড সাপ্লায়ার্স অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ। সাপ্লায়ার্স হচ্ছে যে আপনাকে বাকিতে প্রোডাক্ট দিচ্ছে, আর লেন্ডার হচ্ছে যে আপনাকে লোন দিচ্ছে, ফান্ড দিচ্ছে। একটা হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে অন ক্রেডিট, আর লেন্ডার্সরা হচ্ছে দে আর প্রোভাইডিং ইউ ফান্ড। ঠিক আছে, অন ক্রেডিট। স্যার আমি তো স্যার ক্রেডিটরের কাছ থেকে তো আমি স্যার লোন পাই। ইয়েস, আমি আপনাকে বলছিলাম এই জায়গাতে। আচ্ছা, ক্রেডিটর এন্ড লেন্ডারকে নিয়ে আপনি ডিস্টিংগুইশ করতে চাচ্ছিলেন, ইজ দ্যাট ইউর কোশ্চেন? স্যার ক্রেডিটর এন্ড লেন্ডার, আচ্ছা ঠিক আছে, আমি একবারে ক্লিয়ার করে দিই। ক্রেডিটর লেন্ডারের ব্যাপারটা হচ্ছে, আপনাকে বলি, ক্রেডিটর হচ্ছে আপনার জন্য ব্যাংকের বিগ লোন যারা স্যাংশন করে, তাদেরকে আমি এখানে বোঝাতে চাচ্ছি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ক্রেডিটর তারাও, আপনি বন্ড ইস্যু করেছেন, যে আপনার বন্ড পারচেজ করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে বিগ লিমিট ফান্ড, যেটা আপনাকে লং টার্মের জন্য আপনাকে দিচ্ছে। ক্লিয়ার? আর লেন্ডারটা হচ্ছে শর্ট টার্ম, ওডি, ওভারড্রাফট। ঠিক আছে, শর্ট টার্ম ক্রেডিট, এই জিনিসটাকে আমরা লেন্ডার বলে থাকি। বাট উই ক্যান ইউজ দিস ইন্টারচেঞ্জেবলি। এটা নিয়ে ইয়ে করেন না, মানে কনফিউশন রেখেন না, ইট ক্যান বি ইউজ ইন্টারচেঞ্জেবলি।
বাট যেহেতু আছে বইতে, আমি এইভাবে আপনাদেরকে এটা হাইলাইট করে নিয়ে আসছি। ওকে, আচ্ছা, মুভিং অন। জি স্যার। মুভিং অন, কোথায় গেলাম? আচ্ছা, সো ফার কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, স্টেক হোল্ডার অ্যান্ড লেন্ডার নিয়ে কোশ্চেন আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টেক হোল্ডার যখন আমি বলি, ঠিক আছে, স্টেক হোল্ডার ইজ মাচ ব্রডার। আমি আসলে স্টেক হোল্ডার, স্টক হোল্ডার না স্টেক হোল্ডার, আমি বুঝিনি আপনার কোশ্চেনটা। যদি স্টক হোল্ডার হয়ে থাকে, স্টক হোল্ডার হচ্ছে আপনার শেয়ার হোল্ডার। ওকে, সো শেয়ার হোল্ডার হচ্ছে যে আপনার বিজনেসে ইনভেস্ট করে, আপনার শেয়ার পারচেজ করে, যে মালিক। আর ক্রেডিটর কিন্তু সে বিজনেসের ওনার না, সে আপনাকে বিজনেসে কি করছে, সে ফান্ড দিচ্ছে অন ক্রেডিট, যেটার উপর সে ইন্টারেস্ট পাবে। তার কোনো ভোটিং রাইটস নাই, বাট স্টক হোল্ডারের ভোটিং রাইটস আছে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে। আর স্টেক হোল্ডার যদি বলে থাকেন, স্টেক হোল্ডার মানে হচ্ছে স্টেক হোল্ডার অনেকে, যারা বিজনেসে, আপনার বিজনেস যাদের স্টেক আছে, সেটা ওনারও হতে পারে, ক্রিয়েটরও হবে, ম্যানেজমেন্টও হবে, এমপ্লয়ি, সবাই কিন্তু আপনার স্টেক হোল্ডার। ঠিক আছে, বাট স্টক হোল্ডার স্যার ইজ এটা মিন্স ওয়ান কি স্টেক ইন্টারেস্ট হোল্ডার। বোঝাচ্ছে? ইয়েস, যার এটা কি কোম্পানির প্রতি ইন্টারেস্ট বোঝাচ্ছে, যারা ওদেরকে স্টেক হোল্ডার বোঝাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, যারা আপনার বিজনেসের পারফরমেন্সের উপর, যার আমি বলবো একটা ওয়ার্ড আছে এখানে, ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে যাদের, ঠিক আছে, যে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে যাদের, অনলি দে আর স্টেক হোল্ডার। আমি কোম্পানির পাশ দিয়ে হেঁটে গেলাম, আই এম নট আ স্টেক হোল্ডার। আমি ইনভেস্ট করব, আমি তাকে ম্যানেজ করি, আমি তার থেকে স্যালারি ড্র করি, তার থেকে প্রোডাক্ট কিনি, দেন আই ক্যান বি আ স্টেক হোল্ডার। ওকে, স্যার স্টেক হোল্ডার বলতে কি স্যার যে কোম্পানির ইন্টারনাল যে ম্যানেজমেন্ট আছে তাকে বলা হয় স্টেক হোল্ডার? স্টেক হোল্ডার তো সবাই, প্রতীক। স্টেক হোল্ডার হচ্ছে আপনার কোম্পানি, আমি বলি, আপনি বিজনেসের শেয়ার ওন করেন, আপনি স্টেক হোল্ডার। আপনি বিজনেসের ওনার, আপনি স্টেক হোল্ডার। আপনি একটা ব্যাংক হিসাবে তাকে বড় একটা লোন দিচ্ছেন, আপনি স্টেক হোল্ডার। আপনি কোম্পানির ম্যানেজমেন্ট, ইউ আর স্টেক হোল্ডার। ঠিক আছে, আপনি তার কনজিউমার, ঠিক আছে, ইউ ক্যান বি আ স্টেক হোল্ডার। আপনি এমপ্লয়ি, ইউ ক্যান বি আ স্টেক হোল্ডার। আপনি এনবিআর, রেগুলেটরি বডি, ইউ ক্যান অলসো বি আ স্টেক হোল্ডার। সো মানে যেটা আমি বলছিলাম যে অল স্টেক হোল্ডার্স আর নট, মানে কি বলবো, এই যে ওনার্স, তারপর ধরেন পোটেনশিয়াল ওনার্স, দে আর অল স্টেক হোল্ডার্স। ঠিক আছে, অ্যান্ড স্টক হোল্ডার ইজ আ পার্ট অফ আ স্টেক হোল্ডার। কনফিউশন থাকলে বলেন, দূর করে দিই। প্রতীক, দ্যাট মিনস স্যার যারা কোম্পানিতে নিউজ পেপার সাপ্লাই করতেছে তারাও একজন স্টেক হোল্ডার। ইয়েস, ডেফিনেটলি। ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট যখন থাকছে, আপনি ভেন্ডর হিসাবে ইউ আর আ স্টেক হোল্ডার। ইয়েস, রনি দাস, টেল মি। স্যার কনজিউমার কি স্টেক হোল্ডার হবে? কনজিউমার স্টেক হোল্ডার, আমি কিন্তু কনজিউমার নিয়ে যখন বলছি আপনাদেরকে, দেখেন মেজর কনজিউমারের এক্সাম্পল ড্র করেছি, B2B। ঠিক আছে, আমি কিন্তু ধরেন এমন না যে আজকে আমি ইউনিলেভারের আমি একটা লাক্স সাবান কিনে নিয়ে আসছি, আমি নিজে কত বড় স্টেক হোল্ডার দাবি করতে পারি না। ঠিক আছে, বাট স্টেক হোল্ডার হিসাবে আমি তখন হতে পারি যখন আমার বিগ গভর্নমেন্ট, বা ধরেন বাংলাদেশ আজকে এয়ারবাস থেকে ডিসাইড করলো যে 17টা সে প্লেন কিনবে, তখন আমি স্টেক হোল্ডারের মধ্যে উইক এন্ড স্ট্রং আছে। ঠিক আছে, সো ইটস আ স্ট্রং স্টেক হোল্ডার দেন। সো আমি অ্যাজ আ কাস্টমার ক্যান বি আ স্টেক হোল্ডার। জি স্যার, যদি ইউনিলিভারের একজন ডিলার হিসাবে আমি স্টেক হোল্ডার হতে পারবো, বাট একজন সর্বশেষ পর্যায়ের ভোক্তা হিসেবে আমি হতে পারবো না। স্টেক হোল্ডার হলো ইটস আ ভেরি উইক স্টেক হোল্ডার। জি ঠিক স্যার। আছে, উইক স্টেক হোল্ডার, যে কতটুকু ইম্পর্টেন্স আপনি তাকে দেবেন। ঠিক আছে, ল অফ ফাইন্যান্স ডিকটেটস যে কে স্টেক হোল্ডার, কে কতটুকু ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। সবার আগে হচ্ছে ওনার্স এন্ড ইনভেস্টার্স, দেন ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যেগুলোর কথা আমি বলেছি। Okay? এটা আপনারা পড়বেন, এই যে শুরু করলেন, শুধু অ্যাকাউন্টিং না, আপনারা বিজনেস ফাইন্যান্সের স্টেক হোল্ডার নিয়ে স্টাডি করবেন, আপনারা অ্যাসুরেন্সের স্টেক হোল্ডার নিয়ে স্টাডি করবেন, সেকেন্ড লেভেলে গিয়েও স্টাডি করবেন, শান্তি পাবেন না। ঠিক আছে, মুভিং অন। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার ইম্পর্টেন্ট এরিয়াতে আসি, এটা জানা দরকার। স্টেক হোল্ডারটা হচ্ছে এটা এমসিকিউর একটা পার্ট, আর এটা হচ্ছে আপনাদেরকে সবসময় জানতে হবে যে আমরা বুকস অফ অ্যাকাউন্ট বলতে কি বুঝি। এখানে আপনাদেরকে অনেক কনসেপ্ট রিভাইজও করতে হবে। আমরা বুক অফ অ্যাকাউন্টস যখন বলি, সেটা হচ্ছে আসলে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আন্ডারে আমার IS1 আছে, যেটা IS1 হচ্ছে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো আপনারা বারবার এই ওয়ার্ডটা শুনবেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যখন আপনারা জানেন, তখন আপনাকে জানতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর দিস 6 এলিমেন্টস। এই 6 এলিমেন্টস এর বাইরে কিছু না। অনেকে আছে যে আগে সারা জীবন 3টা জানতেন, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এন্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, বাট আমাকে IS1 হ্যাজ ডিফাইন্ড যে দেয়ার শুড বি
statements that should comprise financial statements. Okay, number one, statement of financial position. আগে আমরা যাকে ব্যালেন্স শিট বলতাম তাকে আমরা এখন আর ব্যালেন্স শিট বলবো না, সেটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, নাম্বার টু, আমরা যেটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলতাম সেটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যেটা কিনা আমার ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটালের ব্যালেন্স মুভমেন্ট গুলাকে সে আমাকে শো করে। নাম্বার ফোর, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হিসাবে জানি। ওকে, নাম্বার ফাইভ আর নাম্বার সিক্স হচ্ছে ব্যাক অন টু বুকস অফ অ্যাকাউন্টস। ওকে, আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদের বুকস অফ অ্যাকাউন্টস আপনাকে সবসময় খেয়াল করতে হবে এই 7টা জিনিসের জন্য। সো নোটস পর্যন্ত বলেছিলাম, ডিসক্লোজার বলেছিলাম, আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কম্পারেটিভ ইনফরমেশন। এই জিনিসটা কিন্তু অনেকে কনফিউজ করেন বা কন্টেস্ট করেন যে আমার কম্পারেটিভ ইনফরমেশন তো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট না, বাট IAS 1 এ আপনাকে স্পেসিফিক্যালি এটা উল্লেখ করা আছে যে কম্পারেটিভ ইনফরমেশন ইজ পার্ট অফ দ্য স্ট্যান্ডার্ড। কম্পারেটিভ ইনফরমেশন আসলে কি? সে যেটা করে যে কারেন্ট ইয়ারের সাথে আপনাকে প্রিভিয়াস ইয়ারে আপনার একটা মানে ইয়ে করে কম্প্যারিজন শো করে আর কি। দেখবেন ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন আপনি দেখবেন যে আগের বছরেরটাও তারা দিয়ে রাখে। এটা কিন্তু তারা শখে করে না, এটা কিন্তু IFRS এর সাথে তারা বা IAS এর সাথে তারা এটাকে আপনার অ্যালাইন হওয়ার জন্য এই কাজটা করে থাকে। ঠিক আছে, এনি কোশ্চেন্স উইথ রিগার্ড টু বুকস অফ অ্যাকাউন্টস? স্যার কম্পারেটিভ ইনফরমেশন বলতে স্যার, ঠিক আছে, অ্যান্ড এই পারপাসটাকে হেল্প করার জন্য, ঠিক আছে, আপনাদের অনেক কিছু কনফিউশন হতে পারে যে কারণে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি। তার অবজেক্টিভ হচ্ছে, এখানে একটা ওয়ার্ড খেয়াল করবেন, জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই ওয়ার্ডটা কিন্তু অনেক গুরুতর। এই জেনারেল পারপাস বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আমরা ওয়ান ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটাতে সবার পারপাস ফুলফিল হয়। এই জেনারেল পারপাস কার জন্য বলছি? ইফ ইউ আর আ কাস্টমার, ইফ ইউ আর এন এমপ্লয়ি, ইফ ইউ আর দি ম্যানেজমেন্ট, ইফ ইউ আর দি ওনার, এই সবার জন্য একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলি জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এন্ড সেটা কি করে? প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট হোয়াট? ফাইন্যান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পজিশন হচ্ছে অ্যাসেটস এন্ড লায়াবিলিটির পজিশন শো করে। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স হচ্ছে আপনার প্রফিট বা লস শো করে। আর এটা হচ্ছে ক্যাশ ফ্লো শো করে, যে ক্যাশ ব্যালেন্স বাড়লো না কমলো সেই পজিশনটা শো করে। এন্ড এটা কেন করছে? যাতে করে ইউজাররা আপনার ইকোনমিক ডিসিশন নিতে পারে। দিস ইজ IAS 1 ডিফাইন্ড ডেফিনিশন। ঠিক আছে, সো অনেক রকম ডেফিনিশন আপনারা পড়ে আসছেন বা জানেন বা আপনার কাছে কারেক্ট মনে হবে, কিন্তু আমি আপনাদেরকে এখন বেঁধে দিব, একটা এরিয়ার মধ্যে আপনাদেরকে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা আমাদের বইতে উল্লেখ করা আছে, এটা আমাদের MCQ-তে আসে, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট স্টিউয়ারশিপ অফ রিসোর্সেস। ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রেডিক্টিং এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো। এই দুটো জিনিসও আমার অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। দেখেন, তাহলে আপনাকে যদি MCQ কখনো পান, অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তিনটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে মেকিং ইকোনমিক ডিসিশন, যেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে টু ইনভেস্ট অর নট টু ইনভেস্ট। নাম্বার টু হচ্ছে এনশিওরিং ম্যানেজমেন্ট স্টুয়ারশিপ অফ রিসোর্সেস। এই কথাটা হয়তো আপনারা অনেকে বুঝবেন না, আমিও বুঝতাম না। ঠিক আছে, ম্যানেজমেন্ট স্টুয়ারশিপ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে আপনি কোম্পানিতে তো নিজে চালান না। ইফ ইউ আর এন ইনভেস্টর, আপনার কোম্পানি চালায় ম্যানেজমেন্ট। ঠিক আছে, বা আপনি বোর্ড অফ ডাইরেক্টর হিসাবে যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা কোম্পানি চালায়। এই স্টিউয়ারশিপ হচ্ছে তাদের পারফরমেন্স অ্যাপ্রেজাল, যে হাউ আর দে পারফর্মিং, দিস ম্যানেজমেন্ট টিম দ্যাট ইউ হ্যাভ হায়ার্ড, হাউ আর দে ওয়েল দে আর পারফর্মিং। সো এটাকে আমরা ম্যানেজমেন্ট স্টিউয়ারশিপ অফ রিসোর্সেস বলি। ঠিক আছে, ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট যে আমার যাদেরকে আমি হায়ার করেছি তারা বিজনেস কেমন চালাচ্ছে, যে রিসোর্স আমি ইনভেস্ট করেছি সেটার উপর, সেটাকেও রিভিউ করা হয় কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। ঠিক আছে, সো ম্যানেজমেন্ট স্টিউয়ারশিপের পারফরমেন্স কিন্তু পান কিন্তু ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দিয়ে। ঠিক আছে, আর লাস্টেরটা যেটা বলছি যে এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি আপনার বিজনেস প্রফিট করে কিন্তু ক্যাশ ফ্লো যদি না থাকে, তাহলে সেই বিজনেস বেশি দিন টিকবে না। আপনাদের কাছে কনফিউজিং মনে হচ্ছে, সেটা কেমন হবে যে প্রফিট করছি বাট আমার ক্যাশ ফ্লো নেই? এটা কখন হয়? যখন আপনি বাকিতে সেল করবেন তখনই দেখবেন যে আপনার প্রফিট হবে গুড সেল করে, কিন্তু আপনি যে প্রফিটটা রিয়ালাইজ যে করবেন সেই রিয়ালাইজেশন হচ্ছে না, আপনার ক্যাশ ফ্লো আপনার আসছে না। ঠিক আছে, সো আপনার ফিউচার ক্যাশ ফ্লো, আমরা ক্যাশ ফ্লোকে সবসময় বলে থাকি এটা বিজনেসের ব্লাড হচ্ছে ক্যাশ ফ্লো। সো ঠিক মতো তার ফ্লো আছে কিনা সেটাকে আমার চেক করে দেখতে হবে। ঠিক আছে, সো দিস থ্রি আর দি মেইন অবজেক্টিভস: মেকিং ইকোনমিক ডিসিশনস,
ঠিক আছে, ম্যানেজমেন্ট স্টিউয়ার্ডশিপ অফ রিসোর্সেস রিভিউ, আর লাস্ট হচ্ছে প্রেডিক্টিং এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো। কোশ্চেন্স এনিবডি? Kindly one more management stewardship. রনি, টেল মি। স্যার ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপটা একটু আরেকবার রিপিট করে দেবেন? আচ্ছা ঠিক আছে, আবার বলি। যেমন ধরেন আজকে প্রাণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থাকে, তো ওদের মালিক যে ছিল আমজাদ সাহেব এবং তার ফ্যামিলি, ঠিক আছে, কিন্তু তারা তো আর বিজনেস ডে টু ডে রান করে না। তারা কি করছে, তারা আপনার ম্যানেজমেন্ট, আপনার একটা এমডি কে হায়ার করেছে, সিএফও হায়ার করেছে, চিফ অপারেটিং অফিসার হায়ার করেছে, সো তাদেরকে আমরা বলি ম্যানেজমেন্ট। সো ওনাররা হায়ার করে ম্যানেজমেন্টকে। সো তাদেরকে আপনি কি করছেন, হায়ার করে আপনার বিজনেসের যে রিসোর্স তাদের হাতে তুলে দিচ্ছেন। সো এতটুকু গেল, আপনার ম্যানেজমেন্ট বুঝলেন, রিসোর্স তার হাতে থাকে সেটাও বুঝলেন। স্টিউয়ার্ডশিপ মানে হচ্ছে তার পারফরমেন্স, ঠিক আছে, এটা আমাদের বইয়ের ওয়ার্ড, আমি এর জন্য তুলে দিয়েছি, বাট এটা হচ্ছে ম্যানেজমেন্টের পারফরমেন্স অ্যাপ্রেজালকে আমি বুঝাতে চাচ্ছি আপনাদের কাছে। ঠিক আছে, স্টিউয়ার্ডশিপ ওয়ার্ডটা অনেক পুরনো ওয়ার্ড। এটা হচ্ছে স্টিউয়ার্ডশিপ মানে হচ্ছে আপনি কাউকে কোনো কিছু দিলে সেটা কিভাবে এটা হ্যান্ডেল করছে, ঠিক আছে, বা ট্রাস্টির মতো অনেকটা ব্যাপারটা। এটা কি ক্লিয়ার রনি? জি স্যার। কঠিন কিছু না, কোনো কমপ্লেক্স ভাবে চিন্তা করবেন না। ম্যানেজমেন্টের হাতে বিজনেস তুলে দিয়েছে, ম্যানেজমেন্ট বিজনেস সামলাচ্ছে কিভাবে, এইটাই। ওকে, কোশ্চেন ছিল আসলামের? ক্লিয়ার, এটাই ছিল ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ। আচ্ছা, না এক্সপেক্টেড, এটা আসলে কনফিউজ করে। আসলে আমি বইয়ের থেকে ডেভিয়েট করব না, আপনারা এক্সাম দেবেন এমসিকিউ, এমসিকিউ তে এক্সাক্ট এই ডেফিনিশন গুলো আসবে। আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট এরিয়া আপনাদেরকে কভার করবো। যে এতক্ষণ বললাম যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর বুক অফ অ্যাকাউন্টস গুলো জানলাম, আমরা জানলাম যে অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ কি, ডেফিনিশন কি। এইবার হচ্ছে যে অ্যাকাউন্টিং এর রেগুলেশন, যে তার কোন আইন দ্বারা সে গাইডেড হয়। ঠিক আছে, এই 5টা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে দিস ইজ গাইডেড বাই দিস 5 প্রিন্সিপালস। নাম্বার 1, যে আজকে যদি আমি বলি আপনারা ক্লাসে কয়জন আছেন, ঠিক আছে, 104 জন আছে। যদি 104 জনকে যদি আপনাকে অ্যাকাউন্টিং করতে বলা হয়, আপনার 104 জন 104 ভাবে আপনারা প্রেজেন্ট করবেন একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। কিন্তু সেটা হলে তো আমার মেইন যে অবজেক্টিভটা, ঠিক আছে, যে আমাকে দেখতে হবে যে কোম্পানির পারফরমেন্স অ্যাপ্রেজাল করবো, সেটা তো আমি করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, যে অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে একটা ইউনিফর্মিটি আনতে হবে। তো সেটা অনেক সময় আমরা আইন দিয়ে করি, সেটা আমরা প্র্যাকটিস দিয়ে করি, সেটা আমরা কনসেপ্টস এন্ড কনভেনশন দিয়ে করি, ঠিক আছে। তো সেই জিনিসটা আমি এখানে স্টাডি করছি। ফার্স্ট অফ অল, রেগুলেশন হয় লেজিসলেশন দিয়ে, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো একটা দেশে যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করবেন, তাকে সেই দেশের আইন দিয়ে বলা হয় যে তুমি এইভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করো, ঠিক আছে। সো আমাদের যারা লিস্টেড কোম্পানি আছে, ঠিক আছে, তারা হচ্ছে বিসেক এর আন্ডারে দেয়ার লিস্টেড। বিসেক হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। যারা আপনার পাবলিক লিমিটেড কোম্পানি এন্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, দে আর অল গাইডেড বাই কোম্পানিজ অ্যাক্ট 1994, ঠিক আছে। তারপর আমাদের যেরকম ব্যাংক আছে, ব্যাংক হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট দ্বারা পরিচালিত। তাহলে কোম্পানি অ্যাক্ট, এই বিসেক রেগুলেশন এন্ড ব্যাংক কোম্পানি অ্যাক্ট, ইন্স্যুরেন্স অ্যাক্ট আছে। সো এই অ্যাক্ট গুলা দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কিভাবে প্রেজেন্ট করবেন, প্রিপেয়ার করবেন, দ্যাট ইজ কল্ড লেজিসলেশন। সো রুল নাম্বার 1, আপনি একটা দেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করবেন, আপনি আইএফআরএস আইএস ভুলে যান। আগে দেখতে হবে যে সেই দেশের আইন আপনাকে কিভাবে প্রেজেন্ট করতে বলা হচ্ছে। এন্ড গুড নিউজ ফর ইউ, যে প্রতিটা জিনিস, কোম্পানিজ অ্যাক্ট বলেন, বিসেক রেগুলেশন বলেন, বা ব্যাংক কোম্পানি আইনও বলেন, সবাই বলে যে আইএফআরএস এন্ড আইএস কে অ্যাডপ্ট করে তোমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করো, ঠিক আছে। কেস ক্লোজ। যেটাই লেজিসলেশন, তারা আইএফআরএস আইএস কে অ্যাডপ্ট করেছে। কিছু কিছু জায়গায় ডিফারেন্সেস আছে, সেটা আমি যখন দরকার তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। নাম্বার 2, অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। দেখেন, সবার আগে আইন, তারপর কথা হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। দিস ইজ সো ইম্পর্টেন্ট। আপনারা হয়তো খুঁজতেছেন আইএফআরএস গেল কোথায়, আইএস গেল কোথায়, ঠিক আছে। আমি তো বলছি আইন দিয়ে, তারপরে বললাম যে কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। দেখেন, যে কোনো দেশে আপনার কিছু প্র্যাকটিস অনেক বছর ধরে পরিচালিত আছে, যেটা আইন না, কিন্তু তাকে আপনাকে সেভাবেই অ্যাকাউন্টিং ফর করতে হবে, ঠিক আছে। যেমন আমরা ল্যান্ড ভ্যালুয়েশন করি, আইএফআরএস বলবে একভাবে, ঠিক আছে। আপনাকে যদি আইন থাকে তাহলে আইন মেনে আপনি ভ্যালুয়েশন করবেন, আর যদি আইন না থাকে তাহলে সেই দেশের যে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট বা ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিসেস গুলো আছে, যেটা অ্যাকসেপ্টেড, সেই অনুযায়ী আপনি তাকে যাবেন, ঠিক আছে। তারপরেও এখানে একটা প্রবলেম হয় কি, জাজমেন্টাল তো, এই জন্য কিছু কোম্পানি টু কোম্পানি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা ভ্যারি করে। ওকে, থার্ড ওয়ান ইজ ইয়োর টাস্ক, যেটা নিয়ে আপনারা আসলে আমরা আপনাদের সাথে আছে ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। সো ফার্স্ট হচ্ছে লেজিসলেশন,
সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। থার্ডে আসবে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, কারণ এগুলো অনেক পরে আসছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে? অনেক আগে ছিল, বাট 2010 থেকে তারা ইমপ্লিমেন্টেবল অ্যান্ড গাইডলাইন আকারে আসছে আপনার, ঠিক আছে? সো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস হচ্ছে আমার আইএএসবি দ্বারা পরিচালিত, এন্ড আইএএসবি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা রিপোর্টিং স্ট্যান্ডার্ডস গুলা দিয়েছে আইএস এন্ড আইএফআরএস নামে পরিচিত, সেভাবে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করব, ঠিক আছে? যেমন আজকে যদি বলি যে ফিক্সড অ্যাসেট যদি আমি বুক করি, ফিক্সড অ্যাসেট আজকে যদি আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস না বুক করতাম, সবার আগে আমাকে ফলো করতে হতো যে আইন কি বলে, যে আমি ফিক্সড অ্যাসেট কিভাবে বুক করব। যদি আইন না থাকে তাহলে আমাকে দেখতে হবে কি যে অ্যাকাউন্টিং কনসেপ্টস কি বলে, যে কিভাবে তাকে রেকগনাইজ করবেন। যদি অ্যাকাউন্টিং কনসেপ্ট যেই দেশের যেই কনসেপ্ট, যেমন ইন্ডিয়া এখনো আইএফআরএস ফুললি অ্যাডপ্ট করেনি, সো তারা যেটা করে তারা অ্যাকাউন্টিং কনসেপ্ট দিয়ে কিন্তু চলে বা আইন দিয়ে চলে। তারা অনেক জায়গায় আছে যে অ্যাসেটের ভ্যালুয়েশন, ব্র্যান্ডিং এর ভ্যালুয়েশন যখন করে তারা কস্ট ভ্যালুয়েশনে করে, যেই দামে কিনেছে সেই দামে রাখে, ওটাকে কখনো ভ্যালুয়েশন আর বাড়ায় না, ঠিক আছে? বাট আইএফআরএস স্ট্যান্ডার্ডস যদি আপনি দেখেন, এটা কিন্তু অনেক ফ্লেক্সিবল। আইএস 38 এন্ড আইএস 36 তারা যেটা করে, আপনাকে ভ্যালু বাড়লে তাকে আপনি রেকগনাইজ করবেন, ভ্যালু কমে গেলে তাকেও আপনি রেকগনাইজ করবেন, এন্ড টাইম টু টাইম তাকে অ্যামোর্টাইজও করতে হয় যদি তাকে দরকার হয়। অ্যামোর্টাইজেশন মানে হচ্ছে অল্প অল্প করে তার ভ্যালু কমিয়ে নিয়ে আসা। সো দিজ আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। নাম্বার 4 যেটা হচ্ছে কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস। কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস হচ্ছে আজকে যদি ইউএসএ তে যান আপনি ইউএস গ্যাপ ফলো করবেন, চায়নাতে যদি যান আপনি চায়না অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস ফলো করবেন। ইন্ডিয়াতে যেটা করে ওরা আপনার বেসিক ওদের অ্যাকাউন্টিং কিছু স্ট্যান্ডার্ডস নিজেরা বানাইছে, সেই জিনিসটাকে ওরা ফলো করে, ঠিক আছে? সো এটা হচ্ছে যেই দেশের যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিসেস আছে সেই জিনিসটা, এটা কিন্তু আইন না, ঠিক আছে? এটা কিন্তু প্র্যাকটিস। আর লাস্টের কথাটা যেটা বলবো, যে এই এত কিছুর পরেও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ প্রেজেন্টেশন। এন্ড ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, আমি একটা কথা বলি, আইন দিয়েও আপনার ফ্রড ঠেকানো যায় না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস দিয়েও আপনি ফ্রড ঠেকাতে পারবেন না, আনলেস এন্ড আনটিল আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন আপনি যদি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ ইউজ না করেন। ট্রু মানে হচ্ছে অ্যাকুরেট, আর ফেয়ার মানে হচ্ছে আপনার কোনো বায়াসনেস ছাড়া আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন, ঠিক আছে? সো এই জিনিসটা এখানে বলা ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, আমি পরে আপনাদের সাথে আমি ডিসকাস করবো। সো এতটুকু যে অ্যাকাউন্টিং কিভাবে রেগুলেটেড হয়, বা আপনি আজকে যখন বসে চিন্তা করবেন আপনি একটা ব্যালেন্স শিট করবেন বা ট্রায়াল ব্যালেন্স করবেন বা ইনকাম স্টেটমেন্ট করবেন, আপনি চিন্তা করে দেখেন যে আপনার যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন সেটা কিভাবে আসলো। এন্ড দিস ইজ দি ওয়ে। আইন, তারপর হচ্ছে কনসেপ্টস, তারপর হচ্ছে আপনার আইএফআরএস এন্ড আইএস, তারপর হচ্ছে দেশীয় যে প্র্যাকটিস গুলা যেগুলো আমরা ইউজ করে আসছি, ঠিক আছে? যেই দেশ যেটা অ্যাডপ্ট করে, যেমন ইউএস কখনো আপনার আইএফআরএস কে অ্যাডপ্ট করে নাই, এখন আস্তে আস্তে করছে, ঠিক আছে? আর লাস্ট এটা হচ্ছে আপনার বিবেকের কাছে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যখন বানাবেন আপনাকে সব দিক দিয়েও বেঁধে রাখা যাবে না, যদি আপনি ফ্রড করতে চান আপনি ফ্রড করবেন। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইট অ্যাজ পার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ক্লিয়ার কিনা আপনাদের কাছে সোফা? ক্লিয়ার স্যার। গুড। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা যেটা আমি আপনাদেরকে বলি। প্রতীক, টেল মি। স্যার আমাদের যেটা এর আগের স্লাইডে যেটা পড়ালেন ওইখান থেকে স্যার আমাদের কোশ্চিন কেমন টাইপের হতে পারে? কোনটা, এই যে অবজেক্টিভ নাকি রেগুলেশন? না না স্যার, এটা না স্যার। হ্যাঁ স্যার, এটাই স্যার, রেগুলেশন অফ অ্যাকাউন্টিং এটা আচ্ছা, আছে। আমি বলি প্লেন এন্ড সিম্পল, এটা নিয়ে আসে নাই, মানে আসবে কিরকম না, আসছে। যেটা হয় যে আপনাকে প্রায়োরিটি অফ অর্ডার সেট করতে বলা হবে। সো আপনাকে এমসিকিউ তে ABCD দিয়ে 4টা অপশন দিয়েছিল, যেমন একটাতে ছিল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আগে, তারপর দিয়েছে লেজিসলেশন, তারপর দিয়েছে অ্যাকাউন্টিং কনসেপ্টস, এরপর দিয়েছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। সবাই এটা দেখে এটাকেই কারেক্ট মনে করছে, ঠিক আছে? বাট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার থার্ড, ফার্স্ট অফ অল হচ্ছে লেজিসলেশন। সো যখনই আপনাকে এমসিকিউ আসবে প্রথম হতে হবে লেজিসলেশন, তারপর হতে হবে আপনাকে অ্যাকাউন্টিং কনসেপ্টস। অনেকে আবার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখে মনে করে ওটাই ফার্স্ট, দ্যাট ইজ নট দ্য কেস। এটা আপনার প্রায়োরিটি অফ অর্ডারটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এইভাবেই আসে এক্সামে। থ্যাংকস ফর ইউর কোশ্চেন। এটা জি স্যার, ঠিক আছে। ওকে, মুভিং অন। যেটা বলছিলাম, এটা আমাদের বইয়ের জিনিস এন্ড এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস। আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা প্রেজেন্ট করি তার কিন্তু কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, মানে তার কিছু গুণ থাকতে হয়, ঠিক আছে? এই গুণের মধ্যে দু রকম আছে, ঠিক আছে? এক, ফান্ডামেন্টাল, থাকতেই হবে। আরেকটা হচ্ছে এনহ্যান্সিং, যেটা থাকলে ভালো আর না থাকলে সমস্যা নেই, বাট থাকাটা মানে উত্তম। সো ফান্ডামেন্টাল, যে আপনি যে ফাইন্যান্সিয়াল এই জিনিসগুলো, এই কথাগুলো আপনাদের কাছে একটু হেজি মনে হবে যে কিসের কি করতে এসে কি জিনিস দেখতেছেন,
যে আপনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যখন প্রেজেন্ট করবেন, ট্রায়াল ব্যালেন্স করবেন, ইনকাম স্টেটমেন্ট করবেন, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করতেন, এই চ্যাপ্টার গুলোকে আমি সবচেয়ে অ্যাভয়েড করতাম আগে। ঠিক আছে, বাট আমি এখন এমসিকিউর জন্য আপনাদেরকে এগুলো ধরাই দিচ্ছি। ঠিক আছে, এটা চ্যাপ্টার 1 এর শেষের দিকে দেখবেন এই জিনিসগুলো দেওয়া আছে। QC12, QC13, QC14 কিন্তু আমার বানানো জিনিস না, এটা কিন্তু IAS 1 কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু এই জিনিসগুলো দেওয়া। সো আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, আপনাকে খেয়াল করতে হবে আপনার কিছু ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। ঠিক আছে, এক হচ্ছে হবে দ্য ডেটা হ্যাজ টু বি রেলেভেন্ট, আর এটা হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আর পরেরটা হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। এই জিনিসগুলা আপনাকে জানতে হবে। দেখেন, রেলেভেন্স মানে কি? আপনি আজকে যে ডেটাটা নিয়ে কাজ করছেন, সেই ডেটাটা যাতে ফিউচার ভ্যালু প্রেডিক্ট করতে পারে, তাইলে আমরা বলতে পারি দিস পার্টিকুলার ডেটা ইজ রেলেভেন্ট, ইট শুড হ্যাভ প্রেডিক্টিভ ভ্যালু। সেকেন্ড হচ্ছে কনফার্মেটরি ভ্যালু, দ্যাট মিনস যেই ব্যালেন্সটা আছে সেটাকে আপনি কনফার্ম করতে পারবেন। কনফার্ম মানে কি? আজকে যদি আমি দেখি সেলস 100 টাকা, তাহলে আমাকে জানতে হবে যে সেলস 100 টাকা যে 100 টাকা, এটা আমি কনফার্ম করতে পারবো কি দিয়ে? আমি সেলস এর ইনভয়েস দিয়ে চেক করতে পারবো, বা কাস্টমারের কাছ থেকে আমি ইনভয়েস দেখতে পারবো। ঠিক আছে, সো দ্যাট ইজ কনফার্মেটরি ভ্যালু। আর প্রেডিক্টিভ হচ্ছে যেটাকে দিয়ে আপনি ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজই হচ্ছে প্রেডিক্ট করার জন্য। সো আমি তার ডেটাটা প্রেডিক্ট করতে পারি যাতে। ঠিক আছে, সো দ্যাট প্রেডিক্টিভ ভ্যালু and confirmatory value makes the financial data relevant. So relevance is my first qualitative characteristics and it's fundamental. Number 2 হচ্ছে faithful representation, যে ডেটাটা দিয়ে যেটা দিয়েছে সেই ডেটাকে কমপ্লিট হতে হবে, সব ইনফরমেশন উঠে আসছে, নিউট্রাল হতে হবে। মানে আপনি আপনার যেটা পছন্দ মতো দিচ্ছেন, কিছু দিচ্ছেন না, পছন্দ মতো প্রেজেন্ট করছেন, দ্যাট শুড নট হ্যাপেন। আর ফ্রি ফ্রম এরার্স, এটা এক্সপেক্টেড, যে ভুল ভ্রান্তি ছাড়া আপনাকে তাকে দিতে হবে। দ্যাট মেক্স ইট ফেথফুল। দেখেন আমি কিভাবে মুখস্থ করতাম এটাকে, অ্যাটলিস্ট এখানে তো আমি আসলে কি বলবো, এটা মুখস্থ বলা ছাড়া কোনো উপায় নেই। আমাকে যখন বলবে এক্সামে যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফান্ডামেন্টাল কোনগুলা, সেটা হচ্ছে রেলেভেন্স এন্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন। আমি এটাকে মনে রাখতাম RF হিসাবে। সো ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক হচ্ছে RF, রেলেভেন্স, ফেথফুল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আর এনহ্যান্সিং যেটা থাকলে উত্তম, ভালো। এক হচ্ছে কম্পারেবিলিটি, যে আপনি আপনার কোম্পানির সাথে অন্য কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কম্পেয়ার করতে পারছেন। ভেরিফায়াবিলিটি, ভেরিফায়াবিলিটি হচ্ছে রেলেভেন্সের সাথে অনেকটা রেলেভেন্ট, মানে মিল পাবেন। ঠিক আছে, যে আপনি যে নাম্বারটা এখানে শো করছেন তাকে ডাইরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি তাকে আপনি রেলেভেন্ট আপনি করতে পারছেন, মানে ভেরিফাই করতে পারছেন। সোজা কথা বলি, আপনি যদি রিসিভেবল দেখেন আপনার ব্যালেন্স শিটে, সেই ব্যালেন্সটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। আপনি যদি দেখেন যে রিসিভেবল আছে 1000 টাকা, আপনাকে জানতে হবে যে এই 1000 টাকা আমি ডাইরেক্টলি তাকে ভেরিফাই করতে পারি। ডাইরেক্টলি হাউ কাম? ডাইরেক্টলি হচ্ছে আমি আমার কাস্টমারের কাছে চিঠি দিয়ে কনফার্ম করবো, ব্যালেন্স কনফার্মেশন। এন্ড ইনডাইরেক্টলি কিভাবে আমি তাকে চেক করব? ইনডাইরেক্টলি হচ্ছে আমি আমার সেলস রেশিও দিয়ে, অ্যাকাউন্টস, আমি টার্নওভার রেশিও দিয়ে আমি তাকে চেক করে দেখবো যে এই ব্যালেন্সটা আমার ঠিক আছে। ঠিক আছে, টাইমলিনেস, দিস ইজ ইম্পর্টেন্ট। টাইমলিনেস হচ্ছে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি সেটা কিন্তু একটা সময়ের জন্য আমি প্রিপেয়ার করি, 1st of January to 31st of December, বা 1st of July থেকে তাকে আমরা 30th June পর্যন্ত আমরা প্রিপেয়ার করি। এন্ড এই টাইমলিনেস, এই ডেটাটাকে আমার কি করতে হবে? টাইমলি কিন্তু আমার স্টেক হোল্ডারের কাছে পৌঁছাতে হবে, আদারওয়াইজ ইট লুজেস ইটস ভ্যালু। এন্ড লাস্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রেজেন্ট করছি এটা যাতে করে আমার ইউজাররা উইথ বেসিক ফাইন্যান্সিয়াল নলেজ, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এমন লোকের কথা বলছি না যে যাকেই দেখবেন সেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পড়তে হবে। একজন ডক্টর, ইঞ্জিনিয়ারের কাছে আশা করবো না যে আপনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেখলেই বলে ফেলতে পারবেন। আমি বলবো যে যার বেসিক ফাইন্যান্সিয়াল নলেজ আছে তারা যাতে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আন্ডারস্ট্যান্ড করতে পারে। সো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক যদি আমি বলি, আমার 4টা কোয়ালিটি থাকতে হবে। কম্পারেবিলিটি, comparing your company with another company. Verifiability, it means the balance that you're showing in your financial statements can be verified directly or indirectly. Timeliness, you know when the balance sheet and the income statement will be prepared from, starting date, closing date. তারপর কি এই ডেটাটা আমি রাইট টাইমে তাকে পৌঁছাতে পারছি কিনা। And understandability হচ্ছে the users know which balance is which, ঠিক আছে, so they can make their prediction or investment decisions আর কি। And কিভাবে আমি enhancing qualitative characteristics মনে রাখি? CVTUB. So fundamental qualitative characteristics RF, RF হচ্ছে relevance, faithful representation, আর enhancing qualitative characteristics হচ্ছে আমার CVTU। আমি এখন এইভাবেই মনে রাখি, ছোটকালেও মনে রাখছি, আজকে থেকে 10 বছর আগে
দেন এখন আমি সেভাবেই মনে রাখি এই জিনিসটা। এভাবে না মনে রাখলে অনেক জিনিস মাথায় দেখবেন আটাতে পারবেন। ওকে, সো এনি কোশ্চেন্স উইথ রিগার্ডস টু দিস? খুব আজগুবি একটা মনে হবে স্লাইড, বাট এটা আমাদের বইতে 3 পেজে স্লাইডস আছে। এন্ড এটাই দেখবেন যে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস নামে একটা পার্ট আছে, যে আমাদের চ্যাপ্টার 1 এর শেষে দেখবেন এই জিনিসগুলো এখানে আছে, এন্ড এটা এক্সামেও আসে। যেটা পরে এক্সামে আপনাকে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এখান থেকে 3টা অপশন আর এখান থেকে একটা অপশন দিয়ে রাখে। ঠিক আছে, আবার দেখবেন যে মানে হুইচ অফ দেম ইজ নট অ্যান এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স বলে আপনাকে এখান থেকে একটা অপশন দিয়ে এখান থেকে 3টা অপশন দিয়ে রাখবে। সো ইউ নিড টু নো। স্যার ইয়েস, প্রেডিক্টিভ ভ্যালু আসলাম। এবং কনফার্মেটরি ভ্যালুটা যদি আরেকটু ক্লিয়ার করতেন। আচ্ছা, প্রেডিক্টিভটা হচ্ছে আমি আপনাকে বলি যে আজকে আপনি যদি দেখেন সেলস 100, আপনি দেখবেন যে এটা আপনাকে নেক্সট ইয়ার প্রজেকশন করে আপনি বের করতে পারছেন কি পারছেন না। ঠিক আছে, আপনার কস্ট অফ গুড সোল্ড আছে ধরেন 80, আপনি তাকে সেইটা দিয়ে আপনি প্রেডিক্ট করতে পারছেন কিনা। কেন আমি বলি এটা আসলে কোন জায়গা থেকে আসছে? আমরা আসলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে আসলে কি করি? আমার অবজেক্টিভ হচ্ছে আসলে টু ইনভেস্ট অর নট টু ইনভেস্ট। সো যারা ইনভেস্ট করে তার কিন্তু সবসময় তার ফিউচার আউটকামটা নিয়ে সে কিন্তু বেশি চিন্তিত, যা হয়েছে হয়েছে সেটা নিয়ে কিন্তু সে অতটা ওরিড না। সো হি নিডস টু বি শিওর যে আমার বিজনেস ফিউচারে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, সো এই জন্য আমি দেখতে হবে যে আমার যে ব্যালেন্স শিটে যে ব্যালেন্স আছে বা ইনকাম স্টেটমেন্টে যে ব্যালেন্স আছে তারা আমাকে ফিউচার প্রেডিক্ট করতে পারি কিনা। খেয়াল করে আমি আপনাকে একটা পয়েন্ট বলি, আজকে যদি আমি একটা ভুল ব্যালেন্স যদি আমি সেলস এ শো করি, ঠিক আছে, আজকে যদি আমি 100 টাকার জায়গায় যদি 1000 টাকা শো করে ফেলি, ওভারস্টেট করে ফেলি, তাহলে আমার কি হলো? তাহলে এটা দিয়ে যদি আমি ফিউচার প্রেডিক্ট করি তাহলে আমার মানে আউটকাম উইল নট বি গুড। ঠিক আছে, প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে যে ব্যালেন্সটা আছে সেটাকে আমি কাজে লাগাতে পারবো, প্রজেক্ট করতে পারবো আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এন্ড সেটা তখনই হবে যখন ব্যালেন্সটাকে আমরা কনফার্ম করতে পারি। ঠিক আছে, সো দ্যাট মেক্স দ্য ব্যালেন্স রেলেভেন্ট। নাইলে আমি বলবো যে দ্য ডেটা ইজ ইরিলেভেন্ট। তাকে যদি প্রেডিক্টই না করতে পারি, ব্যালেন্সটা যদি কনফার্ম না করতে পারি, ওই ডেটা আমার জন্য রেলেভেন্ট না। আর যখন এই ডেটাটা রেলেভেন্ট না, তখন বলবো যে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা ফেল করেছে। আসলাম, কোশ্চেন? ঠিক আছে স্যার। গুড। স্যার আচ্ছা, এখানে ফান্ডামেন্টালের ভিতরে রিলেভেন্স আছে, যেখানে কনফার্ম শব্দটা আছে, আবার নিচে ভেরিফাই আছে, তা দুইটা এক হয়ে গেল না? আমরা এটা কিভাবে পার্থক্য করবো? আমি বলি প্রথমত অন আ লাইটার নোট, ফান্ডামেন্টালের পেটেই থাকবে আপনার এনহ্যান্সিং। ফান্ডামেন্টাল ভালো হলে এনহ্যান্সিং অটোমেটিক হয়। ঠিক আছে, আবার এনহ্যান্সিং থাকলে ফান্ডামেন্টাল হবে না। দ্যাট ওয়াজ মাই কোশ্চেন টু, যখন আমি এটা ফার্স্ট দেখেছি। যেমন আমি আপনাকে বলি যে ভেরিফায়াবিলিটি তো মানে এইটাই যে ডেটাটাকে আমি ভেরিফাই করতে পারি। ওয়ার্ড গুলা খেয়াল করেন, কনফার্মেটরি, যেটা ব্যালেন্স দেখছেন এটাকে আপনি কনফার্ম করতে পারছেন। ঠিক আছে, এটাই থেকে আপনার কোশ্চেন ছিল না মেহেদি, যে দুটো এক হয়ে যাচ্ছে, যে জি এটা স্যার, স্ট্রঙ্গার। যাই কনফার্ম তাই ভেরিফাই। জি স্যার, না, এটা 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 স্ট্রঙ্গার, এটা একটু আলাদা করে দেন। জি স্যার। এটা স্ট্রঙ্গার, এটা আরো মানে এটা মাস্ট, এটা প্রায়োরিটি, যে ব্যালেন্স আছে 100 টাকা সেলস, 100 টাকা আপনি কনফার্ম করতে পারছেন। ভেরিফায়েবল ইজ আ উইকার ওয়ার্ড। ভেরিফাই হচ্ছে আমি যে একটা কনফার্ম করছেন, আর এটা হচ্ছে সেই ব্যালেন্সটাকে আমি চেক করতে পারতেছি। ঠিক আছে, ভেরিফাই করার আমার রাস্তা আছে, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট, একই জিনিস, এটা আসলে কোনো ডাউট নাই। বাট এটা হয়ে গেলে ধরে নেওয়া হয় যে এই জিনিসটা আমার আছে। ঠিক আছে, আসলে কোয়ালিটেটিভ যদি ক্যারেক্টারিস্টিক্স একটা যখন উদাহরণ বলবে, দিতেন। উদাহরণ দিতেই তো আছে আপনার কাছে, আবার বলি। ঠিক আছে, আপনার 100 টাকা সেলস আছে, 100 টাকার সেলস যখন আপনি পাচ্ছেন, আপনি বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে রেকর্ড করছেন। বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে যে সেলসটা রেকর্ড করেছেন তার যদি ইনভয়েস থাকে, ঠিক আছে, দ্যাট ইজ ইউর কনফার্মেটরি ভ্যালু। বুঝেন, কিন্তু সেলস ইনভয়েস বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড জি করেছেন, স্যার। তারপর তাকে জার্নাল এন্ট্রি পোস্ট করে বুক করেছেন, দ্যাট ইজ ইউর কনফার্মেটরি ভ্যালু। ইনভয়েস ছাড়াই তো ব্যালেন্সটা আসেনি, তাই না? আচ্ছা, এবার হচ্ছে জি স্যার। ভেরিফায়াবিলিটি, যে আপনি যে সেলস আপনি শো করেছেন, আপনি চাচ্ছেন এই সেলসটাকে ভেরিফাই করবেন। এবার আপনি কি করলেন? আপনি যারা কাস্টমার, যার কাছে ক্রেডিট সেল করেছেন, তাকে চিঠি পাঠালেন, সে ব্যালেন্স কনফার্মেশন করলো। দ্যাট ইজ ইউর ডাইরেক্ট ওয়ে অফ অ্যাসেসিং। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মেথড হচ্ছে বুঝতে পেরেছি। আমি যেটাকে টার্নওভার রেশিও বলি। টার্নওভার রেশিও কি হচ্ছে আমার? টার্নওভার রেশিও হচ্ছে আমার যেটা রিসিভেবল ডিভাইডেড বাই সেলস মাল্টিপ্লাই বাই 365। টার্নওভার রেশিও হচ্ছে যে আমার সেলস কতদিন পর পর আর কি হয়, রিয়ালাইজ হয়, রিসিভেবল রিয়ালাইজ হয়। ঠিক আছে, এটা একটা আমাদের অ্যাকাউন্টিং রেশিও। সো ওটা দিয়েও আমার যদি আজকে মানে টার্নওভার পিরিয়ড ডেজ থাকে, ঠিক আছে, আমার যদি সেলস থাকে, তাইলে আমার যদি রিসিভেবল থাকে, তাইলে কি আমি বের করে ফেলতে পারি না সব ফর্মুলাতে আমার স্টপ গ্যাপ করে? দিস ইজ দ্য থিং, এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট মেথড। ওকে,
আচ্ছা, সো এরপর যেটা আছে আমার ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা সহজ বাট এটা আপনাদেরকে জানতে হবে, এটা তো বইতে কিছু সাম আছে আমি আপনাদের শেয়ার করবো। একটা হচ্ছে ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা কিনা আপনাদেরকে আগে জানতে হবে যে এক্সপেন্ডিচার কি। এক্সপেন্ডিচার হচ্ছে বিজনেসে কোনো আউটলে যদি করে থাকেন, খরচা করে থাকেন, ঠিক আছে। সো খরচা দুই প্রকার, একটা ক্যাপিটাল একটা রেভিনিউ। ক্যাপিটাল মানে কি, যে খরচাটা আপনি করেছেন যেটার বেনিফিট কারেন্ট ইয়ারে কনজিউম হবে না, ঠিক আছে, অনেক লম্বা সময় ধরে পাবেন, মোর দ্যান 1 ইয়ার। সো কথাটা শুনলে হঠাৎ করে মনে হবে এগুলা কি ধরনের ডিসকাশন, ঠিক আছে। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, লেটস জাস্ট সে আপনি আজকে একটা মেশিনারি কিনলেন, একটা ফ্যাক্টরির জন্য আপনি একটা মেশিনারি কিনলেন, মেশিনারির বয়স 10 বছর, তাহলে এই যে এক্সপেন্ডিচারটা করলেন, ঠিক আছে, খেয়াল করে দেখেন এই মেশিনারিটা আপনাকে কি দিচ্ছে, এটার আর যে বেনিফিটটা আছে এটা কি আপনার 1 বছরে শেষ? দ্যাট ইজ নট দ্য কেস। এটার বেনিফিট আপনি পাবেন 10 বছর, তার যতদিন লাইফ আছে, ঠিক আছে। তাইলে আমি বলতে পারি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মেশিন পারচেজ করার সময় যে এক্সপেন্স করেছেন দ্যাট ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিকজ এটার বেনিফিট আপনি কারেন্ট ইয়ারে শেষ হচ্ছে না, এটার বেনিফিট ইজ স্প্রেড আউট ওভার মেনি মেনি ইয়ার্স, 10 ইয়ার্স পর্যন্ত আছে, ঠিক আছে। এটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার কি? রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে যেটার বেনিফিট আমি কারেন্ট ইয়ারে কনজিউম করে ফেলেছি। যদি আমি আজকে রিপেয়ার্স এন্ড মেনটেন্যান্স এর কথা বলে থাকি, আপনার বিল্ডিং আছে যদি কিছু রিপেয়ার করে থাকেন, রং দিলেন, ঠিক আছে, বা আপনার গাড়ির যদি ধরেন আজকে একটা কোনো কাজ করায় নিয়ে আসলেন, তাহলে এই এক্সপেন্সটা কিন্তু আপনাকে কি করছে, ইমিডিয়েট একটা সাপোর্ট দিচ্ছে, কিন্তু এটার বেনিফিট আপনি 10 বছর 5 বছর ধরে পাবেন না। সো যে কোনো এক্সপেন্ডিচার যেটার বেনিফিট কারেন্ট ইয়ারে কনজিউম হয়ে যাচ্ছে দ্যাট ইজ ইউর রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যেটা কিনা আপনার লং টার্ম ধরে আপনি পাচ্ছেন যে এক্সপেন্ডিচার দ্যাট ইজ ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এক্সাম্পলস আর দিস, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, আপনি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং তো ইমিডিয়েটলি নিশ্চয়ই কনজাম্পশন করে শেষ করে ফেলছেন না। মেশিনারি ইকুইপমেন্ট, আরেকটা জিনিস আমি ইচ্ছা করে রেখেছি, এটা আপনাদেরকে যাতে কনফিউশন না আসে, এটা এক্সামে আসছে, যে অনেক অ্যাডভান্স অ্যান্ড প্রিপেমেন্ট আছে যেটা আপনি লম্বা সময় ধরে করেন। এটার এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে, আমি যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম তখন একটা এয়ারপোর্টে একটা লাউঞ্জ তারা করেছিল। সো নকশিকাঁথা নামে একটা ভেন্ডার ছিল, সো নকশিকাঁথাকে দেওয়া হয়েছে যে তোমরা আমাদেরকে এয়ারপোর্টে একটা লাউঞ্জ বানায় দাও। সো লাউঞ্জটা বানাতে গেলে কি করতে হচ্ছে, নকশিকাঁথা বললো যে তোমাদের কাছ থেকে আমি 8 কোটি টাকা চাই। সো এই 8 কোটি টাকা যে অ্যাডভান্স দিয়েছে, ঠিক আছে, কাজটা করার জন্য, এই 8 কোটি টাকার অ্যাডভান্স ছিল আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই 8 কোটি টাকা অনেকে দেখলে হয়তো মনে করবেন যে অ্যাডভান্স এন্ড প্রিপেমেন্ট মানেই তো আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। দ্যাট ইজ নট দ্য কেস, ইট ডিপেন্ডস যে বেনিফিটটাকে আমি অনেক বছর ধরে পাচ্ছি না বেনিফিটটা আমি ইমিডিয়েটলি পাচ্ছি। সো 5 বছর লেগেছে এয়ারপোর্ট লাউঞ্জ হতে, 5 বছর ধরে যে অ্যাডভান্স দেওয়া ছিল, ধরে রাখা ছিল, দ্যাট ওয়াজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো প্রিপেমেন্ট এন্ড অ্যাডভান্স দেখলে কখনো মনে করবেন না, অ্যাজিউম করবেন না যে দিস ইজ রেভিনিউ, আগে দেখবেন যে এটার বেনিফিটটা কয়দিন ধরে কনজিউম হচ্ছে। আচ্ছা, সরি, দেন কামস রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটার Hello, কথা আমি একটু sir. আগে বলেছি। ইয়েস, Sir, we need টেল a মি। break, sir. 15 minutes. আচ্ছা, মাই ব্যাড, 1.5 ঘন্টাও তো হয়নি, বললাম রব্বারি। স্যার শিডিউলে আছে তাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি জানি আপনি, বললাম না যে ক্লাস মনিটরদের সবার কাছে খুব আনপপুলার হয়ে যায়, বিট দ্য স্টুডেন্টস এন্ড দ্য টিচার, কারণ আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে ব্রেক দিব, বাট আপনারা আমার সাথে আগে সবুর স্যার করেন। আসসালামু আলাইকুম। ইয়েস, কাউসার, টেল মি। স্যার আমি জানতে চাচ্ছিলাম খুশি, যে হোয়াটস ইয়েস, দ্য ডিফারেন্স বিটুইন এক্সপেন্স এন্ড এক্সপেন্ডিচার, আচ্ছা এক্সাক্ট ডিফারেন্স। আচ্ছা, ভেরি স্পেসিফিক। এক্সপেন্ডিচার আরো সহজ করে বলি, অল এক্সপেন্সেস আর এক্সপেন্ডিচার্স, ঠিক আছে, বাট নট অল এক্সপেন্ডিচার্স আর এক্সপেন্সেস। আজকে আপনি গাড়ি কিনেন, আজকে আপনি মেশিনারি কিনেন, আজকে আপনি স্টাফদের বেতন দেন, ঠিক আছে, আজকে আপনি লোনের পেমেন্ট করেন, দিজ আর অল এক্সপেন্ডিচার্স, ঠিক আছে। কিন্তু আজকে আপনি ইয়ে করেন, স্টাফদের বেতন দেন, ঠিক আছে, আপনি লোনের ইন্টারেস্ট দেন, দিজ আর ইউর এক্সপেন্সেস। এক্সপেন্সেস, ঠিক আছে, স্পেসিফিক্যালি আর টাইড উইথ রেভিনিউ আপনার ইয়ারলি। এই যে যে জিনিসটা আমি এখানে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, রেভিনিউ এক্সপেন্ডিচার যখন আমি বলি, দিজ আর স্পেসিফিক, দিজ আর রেভিনিউ নেচার, যেটা 1 বছরের মধ্যে আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটার বেনিফিট কনজিউম করে ফেলছি। আর এক্সপেন্ডিচার হচ্ছে কি ইট এনকম্পাসেস অল, সবকিছু মিলিয়ে। Got it? এটা আগে আমাদের একটা, আমার স্লাইডস গুলাতে ছিল, একটা সময় আমি এটা ডিসকাস করতাম, বাট এটা আমি এক্সামে আর দেখি না দেখে ওটা আমি এখন বাদ দিয়ে দিয়েছি। আমার নতুন জিনিস আমি অ্যাড করি যেগুলো আপনাদের এখন এক্সামে আসছে।
আই হোপ দিস ইজ ক্লিয়ার, কারণ এক্সপেন্ডিচারে আমার ক্যাপিটালও আছে, Yes, রেভিনিউ sir. আছে, বাট এক্সপেন্সেস ইজ স্পেসিফিক্যালি রেভিনিউ ইন নেচার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সাম পড়িয়ে আমি আপনাদেরকে ব্রেক দিব। রাব্বানি, ঠিক আছে? আপনারা ওকে আমার সাথে স্যার, একটু ক্লিয়ার নো করেন। ইস্যু স্যার। ওকে আর স্যার। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যেমন যেটা আপনাদেরকে না বললে না, আমার ক্লাসের সময় আসলে খুব কম, কারণ আমি সিলেবাসটা দেখে আর কোশ্চেনের প্যাটার্ন দেখে আমি একটা জিনিস বুঝি যে আসলে পারলে আপনাদের এই ব্রেকটা আমি শেষ করব। আর আমি অনেক সময় করি ক্লাস আমি একটু লম্বা সময় অনেক টানি, ঠিক আছে, কারণ কনসেপ্ট গুলো শেষ হয় না। ঠিক আছে, সো উইথ দিস নলেজ অফ ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা বললাম যে স্যালারি, এক্সপেন্স, রেন্ট, ইলেকট্রিসিটি, এগুলো তো আমার যখনই আমি দিই সেই বছরে কনজিউম করছে। আর আরেকটা জিনিস অনেকে এটাকে কনফিউজ করে যে ডেপ্রিসিয়েশন যখন দেখে, অনেকে মনে করে যে ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আসলে তা না। আমি যখন ক্যাপিটাল একটা পারচেস করি, একটা মেশিনারি পারচেস করি, সেটা 10 বছর থাকবে, সেটা আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু তার যে ডেপ্রিসিয়েশন করি, ডেপ্রিসিয়েশন তো আমি বছরে বছরে করি। দ্যাট চার্জ বা দ্যাট এক্সপেন্স ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, দ্যাট ইজ নট ক্যাপিটাল। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পড়ে? ওটা তো ভেরি গুড টোটাল। কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। শুনেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আসলে কি, এটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ নাথিং বাট আ কন্ট্রা অ্যাসেট। এটা একটা ওয়ার্ড, আপনারা এটার সাথে পরিচিত হন। কন্ট্রা অ্যাসেটের কাজই হচ্ছে অ্যাসেটকে কম করে দেখানো। দেখেন, কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, নেট বুক ভ্যালু, রাইট? আমরা কিন্তু Yes, sir. আমার 1 বছরের এক্সপেন্স ডেপ্রিসিয়েশন, 2 বছরের ডেপ্রিসিয়েশন, 3 বছরের ডেপ্রিসিয়েশন, তিনটা মিলে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো যখন আমি ডেপ্রিসিয়েশন দেখছি, দ্যাট ইজ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। কিন্তু এগুলো যখন আমার জমছে, ঠিক আছে, জমে যে ব্যালেন্সটা আমি শো করছি আমার ব্যালেন্স শিটে, সেটা কিন্তু আমার কন্ট্রা অ্যাসেট, মানে অ্যাসেটের ভ্যালু আমি কমিয়ে দিচ্ছি। অ্যান্ড গোয়িং বাই ইউর কোশ্চেন যে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি, ইটস আ কন্ট্রা অ্যাসেট। এন্ড এটা ট্রিটমেন্টটা আমার তখনই হয়ে যাচ্ছে যখন আমি যে ইয়ারের রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে বা ডেপ্রিসিয়েশন হচ্ছে, তখন আমি তাকে এনকাউন্টার করছি বা তাকে ইম্প্যাক্ট করাচ্ছি। জি স্যার। ঠিক আছে, তানভীর কিছু বলছেন? নো স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আচ্ছা, ইয়েস টেল মি তাই। জি স্যার, বলছি যে স্যার ইনভেস্টমেন্ট শর্ট টার্ম হয়, তারপর আছে আপনার লং টার্ম হতে পারে। এখন ইনভেস্টমেন্ট যদি উল্লেখ না থাকে এটা শর্ট টার্ম না লং টার্ম, সেই ক্ষেত্রে আমরা আচ্ছা, কি ক্যাপিটাল ধরবো নাকি? আর আরেকটা কোশ্চেন স্যার, শর্ট টার্মের কোনো আইএফআরএস কিংবা আইএসএ কি উল্লেখ আছে যে শর্ট টার্মের ডিউরেশন এতটুকু, এরকম কোনো কিছু আছে কি? আইএফআরএস কিছুই বলেনি, আইএফআরএস আইএস কিছুই বলেনি, কিন্তু ইনভেস্টমেন্টকে যখন আমরা করি, তখন তার নেচারকে আমার ডিকটেট করে। এটা আইএফআরএস 9 বলেছে, যে ডিকটেট করে যে আপনার ইনভেস্টমেন্টটা আসলে কতদিনের, আর ইনভেস্টমেন্টটা আপনার কি পারপাসে। পারপাস উইল ডিফাইন ইউর, মানে কি বলবো, ব্যালেন্স শিট বুকিং। যেমন আজকে যদি আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করি, and আমি যদি কোম্পানি ইনভেস্টমেন্ট হোল্ড করার আমি অবজেক্টিভে রাখি, দ্যাট ইজ ইউর লং টার্ম অ্যাসেট। কিন্তু আজকে যদি আমি একটা শেয়ার ইনভেস্ট করি, and আমার অবজেক্টিভ যদি থাকে শেয়ারের দাম বাড়লে আমি বেচে দিব, ঠিক আছে, স্পেকুলেশন ইজ মাই অবজেক্টিভ, তাহলে দ্যাট উইল বি আ শর্ট টার্ম অ্যাসেট বা ইনভেস্টমেন্ট আর কি। ঠিক আছে, সো আমি যেটা বলছি যে আপনাকে ইউর অবজেক্টিভ উইল ডিফাইন ইউর টেনার, যেটা কি শর্ট টার্ম না লং টার্ম। স্যার, আর আইডিয়াল ইনভেস্টমেন্টটাও কি তাহলে আমরা ইস্যু ধরতে পারি যে ক্যাপিটাল বাট এক্সপেন্ডিচার আমি একটা বা কথা বলে রাখি, এখনো যেহেতু বেসিক নলেজে আপনারা আছেন, 1 বছরের নিচে হচ্ছে শর্ট টার্ম, 1 বছরের উপর হলে লং টার্ম, এতটুকু আপনাদেরকে বলি। সামনে আরো ভ্যারিয়েশন পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ। যখন করে যাবেন আর কি। জি, কোশ্চেন্স এনিবডি? আচ্ছা, আমি আপনাদেরকে পেজ নাম্বার 19টা করি, আমি আপনাদেরকে ব্রেক। ওকে, পেজ নাম্বার 19-এ একটা ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন আছে, আমি জাস্ট আপনাদের একটু নলেজ চেক করবো, আর কিছু না। State whether each of the following items should be classified as capital or revenue expenditure or income. ঠিক আছে, এখানে আমাদেরকে প্রতিটাকে দেখে বলতে হবে দিস ইজ ক্যাপিটাল নাকি আমার রেভিনিউ। ঠিক আছে, আরেকটা জিনিস আছে আমার, আইদার দিস ইজ ইনকাম অর এক্সপেন্স। ঠিক আছে, সো পারচেজ অফ প্রপার্টি, একটা অফিস বিল্ডিং পারচেজ করেছেন, এটা কি হবে আপনার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যার। ক্যাপিটাল। ভেরি গুড, ঠিক আছে। আই হোপ সবাই সেম কনসেপ্টটা শেয়ার করেন আমার সাথে, কারো ডিফারেন্ট অপিনিয়ন থাকলে আমাকে বলবেন, আই উইল ক্লিয়ার দিস। Number B, property depreciation. What exactly is that? রেভিনিউ। রেভিনিউ। হ্যাঁ, এটাতে অনেকে আছে, অনেকে মনে করে আমার ফিক্সড অ্যাসেটের সাথেই যেহেতু ডেপ্রিসিয়েশন হচ্ছে, হ্যাঁ দিস ইজ রেভিনিউ। অনেকে মনে করে আমার ফিক্সড অ্যাসেটের সাথে যেহেতু ডেপ্রিসিয়েশন হচ্ছে, তাহলে বাই ডিফল্ট আমার সেটাও আমার ক্যাপিটাল এক্সপেন্স। দ্যাট ইজ নট দ্য কেস। আপনাকে দেখতে হবে যে ইটস অ্যান এক্সপেন্স
এটা কি আমার একটা বছরের ভেতরে হচ্ছে নাকি একটা বছরকে এক্সটেন্ড করে যাচ্ছে? সো যেহেতু ডেপ্রিসিয়েশন আমরা বাৎসরিক চার্জ, ঠিক আছে, দ্যাটস ওয়াই দিস ইজ আ আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার। নাম্বার সি, সলিসিটার্স ফিস ইন কানেকশন উইথ পারচেজ অফ প্রপার্টি। ক্যাপিটাল ক্যাপিটাল স্যার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যার। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট অফ অল মনে রাখবেন যে এটা চ্যাপ্টার আমি যখন নন কারেন্ট অ্যাসেট করাবো আমি আপনাদেরকে এটা শিখাবো যে ফিক্সড অ্যাসেট পারচেজ করার পর, ঠিক আছে, তার জন্য ল্যান্ড রেডি করা, তার জন্য তাকে রেডিনেস এর জন্য, ঠিক আছে, তাকে সেট আপ করার যতটুকু কস্ট আছে, আপনার প্রেমিসে আনার যতটুকু কস্ট আছে, এই সব এক্সপেন্সেস দ্যাট ইজ রিলেটেড উইথ ফিক্সড অ্যাসেট ইজ ইয়োর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো খেয়াল করে দেখেন, এটা যদি শুধু সলিসিটার্স ফিজ হতো, লিগাল ফিজ, রেভিনিউ এক্সপেন্ডিচার চলে যেত। রেভিনিউ কিন্তু এই সলিসিটার ফি কার জন্য? ইন কানেকশন In উইথ connection পারচেজ অফ প্রপার্টি। দেখবেন ফিক্সড অ্যাসেটের সাথে তাকে টাই আপ করে দিয়েছে। সো ফিক্সড অ্যাসেটের এক্সপেন্ডিচার ইজ ক্যাপিটাল ইন নেচার। সো আমি যখন আজকে ফিক্সড অ্যাসেট পারচেজ করতে গিয়ে যে লিগাল ফিজ দিচ্ছি, দ্যাট উইল বিকাম মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার টু। এই জিনিসটা বুঝতে হবে, এটা লজিকও আছে, কারণ সলিসিটার্স ফি যেটা আমি দিচ্ছি সেটা কিন্তু আমার যখন প্রপার্টির সাথে যোগ হয়ে যাবে, তখন আমি প্রপার্টি যদি 10 বছর ডেপ্রিসিয়েট করি, এই সলিসিটার্স ফিজ আমার 10 বছর ধরে ডেপ্রিসিয়েট করবে। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আজকে আমি একটা এরকম প্রপার্টি পারচেস করতে গিয়ে আমি বিভিন্ন রকমের ঘুষ দিয়েছি। এটা কিন্তু ভ্যালিড কোশ্চেন, কিন্তু যে আমি বিভিন্ন রকম কাস্টমস অফিসে ঘুষ দিয়েছি বা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন পার্টিকে আমি মিষ্টি খাওয়িয়েছি, এগুলো কি আমার ক্যাপেক্সে চলে যাবে? টেল মি হোয়াট উড বি দি অ্যান্সার? আমার তো স্যার খরচ তো আমার হয়েছে, ওইটার এগেনস্টে তো স্যার আমার খরচ হয়েছে ওইটার সাথে সাথেই, তো সেক্ষেত্রে তো স্যার আমাকে খরচটা ওইটার সাথেই ধরতে হবে, তাই না? গুড, ঠিক আছে, এই জিনিসটা বলি, এগুলা নিয়ে ম্যাসিভ ডিবেট আছে। ইভেন আমরা যখন অডিট করতাম আমরা দেখতাম যে এই এক্সপেন্স গুলাকেও আপনার ক্যাপেক্স করে ডেপ্রিসিয়েশন করতে, দ্যাট শুড নট বি দ্যাট ইজ। এটাকে আপনার কস্ট অফ ডুইং বিজনেস হিসাবে ইমিডিয়েটলি চার্জ অফ করে দিতে হবে, ঠিক আছে, বাট নেভার এভার অ্যাড দিস আপ উইথ ক্যাপিটাল এক্সপেন্ডিচার এন্ড ডেপ্রিসিয়েট ওভার দ্য লাইফ অফ দ্য ফিক্সড অ্যাসেট। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নাম্বার ডি, কস্ট অফ অ্যাডিং এক্সট্রা মেমোরি টু আ কম্পিউটার। এটা কি ক্যাপিটাল হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ভেরি গুড, কারণ এক্সট্রা মেমোরি হলে তার লাইফ এনহ্যান্স হবে। সো যেটা আমার ফিক্সড অ্যাসেটের লাইফ এনহ্যান্স করবে, ঠিক আছে, আর যেটার বেনিফিট যার জন্য আমি বেশি করে পাবো, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, নাম্বার ই, কম্পিউটার রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স। এটা কি হবে? রেভিনিউ রেভিনিউ এক্সপেন্ডিচার, যেহেতু রিপেয়ার ঠিক আছে, শব্দটা আছে। হ্যাঁ, রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স, এন্ড এই জিনিসটা হচ্ছে আসলে রিকারিং নেচার, নট এনহ্যান্সিং। এন্ড এটার বেনিফিট আমি ওই বছর এটা পাচ্ছি, নষ্ট হয়ে গেছে, এখন তাকে আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে। নাম্বার এফ, প্রফিট অন দ্য সেল অফ এন অফিস বিল্ডিং। এটা কি? রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল। প্রথমত আমি যখন অফিস বিল্ডিং সেল করি, হ্যাঁ ইটস ক্যাপিটাল, গুড। আমি যখন তাকে সেল করি অফিস বিল্ডিং, আমার কি পাচ্ছি? আমি গেইন করছি এখানে। খেয়াল করে দেখেন, দিস ইজ নট এক্সপেন্স, দিস ইজ আ গেইন। এখানে আমার ইনফ্লো হচ্ছে। এবার আমাকে ডিটারমাইন করতে হবে ইজ দিস ক্যাপিটাল অর রেভিনিউ ইন নেচার। আজকে আপনি যখন অফিস বিল্ডিং পারচেজ করেন, দ্যাট ইজ ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আপনি যখন অফিস বিল্ডিং সেল করে দেন, যে গেইনটা আপনি পাচ্ছেন, দ্যাট ইজ ইউর ক্যাপিটাল ইনকাম। এই জন্য বলছি আপনারা খেয়াল করবেন শুরু থেকে, হুইচ অফ দ্য ফলোইং আইটেমস শুড বি ক্লাসিফাইড অ্যাজ ক্যাপিটাল অর রেভিনিউ, এক্সপেন্ডিচার অর ইনকাম। তো সব যে আমি খালি ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে কাজ করবো তা না, খেয়াল করবেন যে এখানে কিছু গেইন আছে কিনা, ক্যাশ ইনফ্লো আছে কিনা, and তাকেও কিন্তু তার ক্যাপিটাল এন্ড রেভিনিউ আমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো দ্য অ্যান্সার ইজ, এটা হচ্ছে আমার ক্যাপিটাল ইনকাম। কারণ কি, আমার অফিস বিল্ডিং ইটস আ ক্যাপিটাল অ্যাসেট, এটা সেল করে যে টাকাটা পাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল ইনকাম। কারো কনফিউশন আছে কিনা বলেন? নো স্যার। নাম্বার জি, রেভিনিউ ফ্রম সেলস পেইড ফর বাই ক্রেডিট কার্ড। আমি ক্রেডিট কার্ড দিয়ে আমি রেভিনিউ পেয়েছি, আমার কাস্টমার সে ক্রেডিট কার্ড দিয়ে আমার প্রোডাক্ট কিনে নিয়ে চলে গেছে, এটা কি হবে? রেভিনিউ ইনকাম। কি হবে এটা? রেভিনিউ রেভিনিউ ইনকাম। রেভিনিউ ইনকাম। দেখেন, জাস্ট আপনার রেভিনিউ ফ্রম সেলস বললে কিন্তু কাজ শেষ। এই ক্রেডিট কার্ড বা এই টাইপের কথা বলে আপনাকে আসলে কনফিউজ করা হয়েছে, ঠিক আছে। সো রেভিনিউ ইনকাম হচ্ছে আমার, মানে রেভিনিউ ফ্রম সেলস ইজ রেভিনিউ ইনকাম, যেটা আমার ডে টু ডে মেইন কোর্স অফ বিজনেসের সাথে যে ইনকামটা আসে সেটা আমার রেভিনিউ ইনকাম। আর যেটা কিনা আমার
ফিক্সড অ্যাসেট সেল করে যে টাকাটা পাচ্ছি বা ইনফ্রিকুয়েন্ট যেটা আমার রেগুলার বিজনেস না সেই থেকে যদি টাকা আসে তাহলে আমাকে তাকে খেয়াল করতে হবে যে ইজ দিস আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর নট। ঠিক আছে। আচ্ছা, কস্ট অফ নিউ মেশিনারি, এটা তো অবভিয়াস, এটা কি হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল হ্যাঁ, এক্সপেন্ডিচার। এটা নিয়ে আমি আর বলবো না। নাম্বার আই, কাস্টমস ডিউটি চার্জ অন মেশিনারি when imported into the country, এটা কি হবে? ক্যাপিটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, ঠিক আছে, নাও ইউ গাইজ ডিজার্ভ আ ব্রেক। ঠিক আছে, কারণ এখন আপনাদের সেই পাপে আসছেন। তো আমি স্যার, যখন একটা মেশিনারি, প্লিজ স্যার, যদি মনে করেন স্যার যদি সে ব্যবসা করে মেশিনারি, তাহলে তো সেই ক্ষেত্রে রেভিনিউ হতে পারে। ইয়েস, আর আমি যদি সে আসতাম, জি জি স্যার, হ্যাঁ, হ্যাঁ, আমি আসতাম, আমার কারণ কথা আমি বুঝতে পারছি, তাহলে এই আমি জিনিসটা বললাম। বলি যে ওই যে একটা কথা বলছি যে আপনার মেইন কোর্স অফ বিজনেস, সেই ওয়ার্ডটা খেয়াল করবেন। ঠিক আছে, আপনি যদি যেটা আপনার বিজনেস হয়, যেটা আপনার business, আপনি যদি গাড়ি সেল করেন, যে এক্সাম্পলটা আমি সবসময় দিয়ে থাকি, যে আপনি গাড়ি ব্যবসায়ী হয়ে থাকলে আপনি যদি গাড়ি সেল করেন তাহলে দ্যাট ইজ ইউর রেভিনিউ ইনকাম। আর আপনি যদি ধরেন আজকে আপনার ইয়ে করেন, কি বলে, শ্যাম্পু বিজনেস করে থাকেন, শ্যাম্পু সেল করেন, এখন যদি আপনি ডেলিভারি ভ্যানটা আপনার বেচে দেন, দ্যাট ইজ গোয়িং টু বি ইউর ক্যাপিটাল ইনকাম। সো আপনাকে দেখতে হবে যে যখন যেই টাকাটা আপনি আর্ন করলেন বিজনেসে, এটা কি আপনার মেইন কোর্স অফ বিজনেসের আর্নিং? যদি মেইন কোর্স অফ বিজনেসের আর্নিং হয়, মানে যেটা আপনার মেইন প্রোডাক্ট সেটা সেল করে যেটা পাচ্ছেন, দ্যাট ইজ ইউর রেভিনিউ ইনকাম। আর যদি ধরেন আপনি ইনকামটা যদি এরকম হয়ে থাকে যে আপনার কোনো ফিক্সড অ্যাসেট সেল করে দিয়েছেন বিজনেসের, যেটা আপনার মেইন বিজনেসের পার্ট না, ঠিক আছে, সেই ইনকামটা যদি হয় সেটা হচ্ছে আমার ক্যাপিটাল ইনকাম। ঠিক আছে, সো এটা যেটা আপনি এক্সাম্পল দিচ্ছেন যে আমার ব্যবসায় যদি হয় মেশিনারি সেল করা, যেমন আজকে যদি আপনি ওই ক্যাটারপিলার বড় বড় মেশিন সেল করেন ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে আপনার প্রতিটা মেশিন সেলস হচ্ছে রেভিনিউ ইনকাম। ঠিক আছে, বাট তখন যদি আপনি আপনার অফিস বিল্ডিং বেচে দেন, সেটা হবে আপনার ক্যাপিটাল ইনকাম। আচ্ছা, সো কাস্টমস ডিউটি চার্জ অন মেশিনারি ওয়েন ইম্পোর্টেড ইনটু দ্য কান্ট্রি। এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমি যে কথাটা বলেছিলাম যে ফিক্সড অ্যাসেট পারচেস করে তাকে আপনার প্রপার্টিতে আনা পর্যন্ত, তার সেট আপ করার আগ পর্যন্ত যতগুলো কস্ট আছে সবগুলো আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো এখানে আপনি কাস্টম ডিউটি যে দিচ্ছেন সেটা কার জন্য? সেটা হচ্ছে ওই মেশিনের জন্য যেটা আপনি সেট আপ করে নিয়ে আসেন, দ্যাট মেশিনারি এক্সপেন্স ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর তার জন্য যে কাস্টমস ডিউটি দিয়েছেন দ্যাট ইজ অলসো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যাজ আ রেজাল্ট সেটা ফিক্সড অ্যাসেটের সাথে অ্যাড হয়ে এটা ডেপ্রিসিয়েট করবেন আপনারা। ওকে, carriage costs of transporting the new machinery from the supplier's factory to the premises of the business purchasing it, কি হবে ওটা? ক্যাপিটাল Carriage cost, এক্সপেন্ডিচার স্যার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ভেরি গুড। ঠিক আছে, ওই যে একই বললাম, ট্রান্সপোর্টেশন, ডেলিভারি। Cost of installing the new machinery in the premises of the business, cost of installing the new machinery, ক্যাপিটাল capital ক্যাপিটাল expenditure. ক্যাপিটাল। Very good. ঠিক আছে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ, যে এই কনফিডেন্সটা নিয়ে বলা যে কোনটা কি এন্ড কেন হচ্ছে। লাস্ট একটা, দ্য ওয়েজেস অফ দ্য মেশিন অপারেটর্স, রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার। প্লেন এন্ড সিম্পল। কারণ আমার যে স্টাফদের, দেখেন আমি জানি না আপনারা কি দেখে বলতেছেন কিনা, মেশিন অপারেটর, তাহলে আমি যদি বলি যে যেই মেশিনটা আমি পারচেস করে আনলাম তার রিলেটেড যত এক্সপেন্স আছে, তাহলে তারা যদি ক্যাপিটাল এক্সপেন্স হয়, তাহলে ওয়াই ইজ দিস আ রেভিনিউ এক্সপেন্ডিচার? এটা ওয়ান টাইমের জন্য, একটা স্পেসিফিক একটা শুধুমাত্র টাইমের জন্য আমরা স্যালারি দিচ্ছি, তার সার্ভিসটা ওইখানেই শেষ। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে বুঝে বললাম না যে ইনস্টলেশন পর্যন্ত হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এরপর আপনার যাবতীয় যা এক্সপেন্স আছে, আর এগুলো হচ্ছে এই অপারেটররা হচ্ছে আমার কিসে আছে, দে আর অন মাই পেরোল, তাদেরকে আমি রেগুলারলি আমি বেতন দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তারা যদি আরো 10টা মেশিনে কাজ করে আর আজকে এটা আসার পর যদি 11টা মেশিনে কাজ করে, দেয়ার স্যালারি উড বি সেম, এন্ড দ্যাট ইজ আর কেস অফ রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, এইটাই, দ্যাট ইজ ইট। আমরা, আপনারা কতক্ষণের ব্রেক নিতে চাচ্ছেন? আরেকটা কোশ্চেন স্যার, প্লিজ স্যার। তাইবুর, টেল মি। স্যার বলছি কি স্যার, ওই যে যদি ভবনটা স্যার পুরাতন হয়, পুরাতনের ক্ষেত্রে তো আমরা আগে যেটা অ্যাকাউন্টিং পড়ছি যে ওটা আপনার রেভিনিউ হিসেবে ধরে নেওয়া হয়। আর যদি আপনার নতুন ভবন হয়, নতুন ভবন যদি রিপেয়ারিং করা হয়, তাহলে এটা হচ্ছে তো আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই বিষয়টা স্যার যদি একটু সিম্পলি বলতেন। আচ্ছা, এটা কয়েকটা কনসেপ্ট মিক্স করে ফেলছেন। আমি ফার্স্ট অফ অল বলি, এটা হচ্ছে নতুন বিল্ডিং আর পুরনো বিল্ডিং। মনে রাখবেন, যেই রিপেয়ার আমি যদি আজকে পুরনো বিল্ডিং এর করি, and তাতে যদি তার লাইফ এনহ্যান্স হয়, ওয়ার্ডটা খেয়াল করবেন, তার লাইফ এনহ্যান্স হয়, তাইলে দ্যাট ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন আমি বলি যে
এখন আমি বলি, যদি আপনি ইভেন নতুন বিল্ডিং এও যদি আপনি আছে কিছু রিপেয়ার্স এন্ড মেনটেন্যান্স করান, এন্ড তাতেও যদি তার লাইফ এনহ্যান্স হয়, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, এবার যদি আমি বলি যে অনেকের যে কনফিউশনটা থাকে যে পুরোনো বিল্ডিং আমি কাজ করলে, তার পুরোনো বিল্ডিং এ কাজ করলে তো তার লাইফ বাড়ে, ইউজুয়ালি তাকে বাড়ে নেওয়ার অবজেক্টিভ নিয়ে তো আমরা করি। So আমাদের অবজেক্টিভ উইল ডিকটেট যে তাকে আমি কোন এক্সপেন্স হিসাবে দেখাবো। ঠিক আছে, অবজেক্টিভটা যদি হয় যে পুরোনো বিল্ডিংটা আমি আরো বেশি দিন থাকবো, আমার লাইফ স্প্যান শেষ হয়ে যাচ্ছিল, তখন ইট উইল বি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেটা আমাকে খেয়াল করে দেখতে হবে যে আসলে তার লাইফ বাড়ছে কিনা। ঠিক আছে, কারণ এই জিনিসটা অনেক অ্যাকাউন্টেন্টরা করে, চেষ্টা করে যতটুকু পারে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে ঢুকায় দেওয়ার জন্য। ঠিক আছে, কারণ তাকে কি করে, রেভিনিউ এক্সপেন্ডিচার হলে তো আমার কারেন্ট প্রফিট খারাপ হবে। ঠিক আছে, জি সো স্যার। ওই জন্য অবজেক্টিভ ইজ টু এনশিওর যে যতটুকু পারি আমি তাকে ডেফার করবো। আর আপনাদের কাজ হচ্ছে অ্যাজ অডিটর কত এক্সপেন্স আছে এগুলাকে ক্যাপিটালাইজ করছে, আগেগুলাকে নিয়ে বসবেন। সো ওল্ড বিল্ডিং নিউ বিল্ডিং ইজ নট এন ইস্যু। তাই থ্যাংক ইউ স্যার। আর স্যার যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে স্যার কনভার্ট করা হয় তাহলে কি ট্যাক্স কি স্যার কম দেওয়া লাগে নাকি এরকম কিছু? অ্যাকাউন্টেন্ট ট্যাক্স কম হবে কেন, আমি বলি রেভিনিউ এক্সপেন্ডিচারের আসলে জিনিসটা কি। রেভিনিউ এক্সপেন্স যখন হয়, ওটা একটু কঠিন কোশ্চেন, ওটাও যেহেতু বলছেন বলি। আচ্ছা, ফর দ্য ক্লাস আপনাদের ব্রেক স্টার্ট 8:46 আছে, 9টার সময় আমরা আবার বসবো। ঠিক আছে, ফর তৈয়ব আই এম গোইং জি টু স্যার। অ্যানসার দিস। থ্যাংক ইউ ঠিক আছে, স্যার। ঠিক আছে। সো আমি যখন আজকে এক্সপেন্স করি, দেখবেন যে এক্সপেন্সের মধ্যে দু রকম এক্সপেন্স থাকে, একটা হচ্ছে আপনার অ্যালাউয়েবল এক্সপেন্স, একটা হচ্ছে আপনার ডিসঅ্যালাউড এক্সপেন্সেস। ঠিক আছে, সো ইউজুয়ালি আমি যখন আপনার এই টাইপের এক্সপেন্স গুলো যখন শো করি, তখন আমরা কি করি, আমার প্রফিট কমে যায়। সো প্রফিট কমে গেলে আমরা করি কি, আমার ট্যাক্সও কমে যাচ্ছে। ঠিক আছে, বাট ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখন আমি করি, ইউজুয়ালি কি হয়, ক্যাপিটাল এক্সপেন্স করলে কিন্তু আমার প্রফিট বেশি আসে, কারণ আমার রেভিনিউ এক্সপেন্স আসে নাই, যার কারণে আমার প্রফিট বেশি আসছে, আমার ট্যাক্সও বেশি আসছে। সো এখানে কিছু জিনিস মিসম্যানেজ করে, মিস হ্যান্ডেল করে কিন্তু বিজনেসরা। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে উইন্ডো গুলো দেখাই দিলাম যে কি হয় বা কি করে। আর রেভিনিউ স্যার ক্লাস আর এক্সপেন্ডিচারে, বেশিক্ষণ না ইয়েস টেল মি। স্যার ক্লাস আর বেশিক্ষণ না থাকলে আমরা একবারে ক্লাস শেষ করে দিলে হয় না? না না, অনেক কিছু আছে নাজিবা, আই হ্যাভ জাস্ট অনলি গট স্টার্টেড আর কি। ঠিক আছে, আমাকে যদি ঠিক বলেন আছে। চ্যাপ্টার 1 শেষ করেছি, আমি চ্যাপ্টার 2 আরো কিছু কনসেপ্ট, বাট হ্যাঁ নেক্সট পার্ট উইল বি ফাস্টার। এগুলো ছিল আমার কনসেপ্টস। ঠিক আছে, আচ্ছা, সো উই টেক আ ব্রেক এন্ড আমি চেষ্টা করব যে বাই 10 আই উইশ টু ক্লোজ, বা 9:45 আই উইশ টু ক্লোজ। আপনাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না। বাট একটা কথা বলি, আমার পরের ক্লাসগুলো আরো লম্বা হয়। আমার চ্যাপ্টার 6 ইজ দি লংগেস্ট ক্লাস। ঠিক আছে, আমার চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ লং, নন কারেন্ট অ্যাসেট ইজ অলসো লং ক্লাস। ঠিক আছে, সো আপনাদেরকে প্রিপারেশন ভাবে থাকতে হবে। ওকে, উইথ দিস আই টেক আ ব্রেক। আমরা আসছি at 9। থ্যাংক ইউ স্যার। ছিল আমাদের রেভিনিউ এন্ড ক্যাপিটাল ইনকাম, আমি ডিসকাস করেছিলাম। আপনারা কি স্ক্রিন পাচ্ছেন, আমার ভয়েস পাচ্ছেন? ওকে, একটা একটা করে জিনিসটা দেখি, যেটা আমরা বলছিলাম যে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ঠিক আছে, সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ওয়ান কম্পোনেন্ট ইজ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটাকে আমরা জানি ব্যালেন্স শিট হিসাবে। ঠিক আছে, সো ব্যালেন্স শিটে ইউজুয়ালি কি থাকে, আপনার মেইন 3টা এলিমেন্ট। ঠিক আছে, অ্যাসেটস অন ওয়ান সাইড, আর আরেকটা সাইড হচ্ছে আপনার লায়াবিলিটি এন্ড ইকুইটি। আপাতত আপনাদেরকে জাস্ট আইডিয়াটা দিচ্ছি, যেটা ব্যালেন্স শিটে কি থাকে, কি জিনিস আপনাদের জানতে হবে। যেমন অ্যাসেট হচ্ছে যে এনিথিং দ্যাট দ্য বিজনেস ওনস এন্ড কন্ট্রোলস। এই দুটা জিনিস যদি ফুলফিল না করে, তাহলে দ্যাট পার্টিকুলার আইটেম ইজ নট এন অ্যাসেট। ঠিক আছে, সো বিজনেস যেটা ওন করে, ঠিক আছে, আর কন্ট্রোল, ওন আর কন্ট্রোলের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। ওন হচ্ছে, ঠিক আছে, যেটা আপনি পারচেজ করার পর যেটা আপনার প্রেমিসে আছে। ঠিক আছে, আর কন্ট্রোল কিন্তু ডিফারেন্ট। কন্ট্রোল অনেক সময় হয় যে আপনার ওনারশিপ নাই, কিন্তু এটার আপনি রাইটস অফ ইউজ আছে আপনার। ঠিক আছে, যেমন লিজের ক্ষেত্রে যেটা হয় যে একটা বিল্ডিং আপনি ওন করেন না, কিন্তু বিল্ডিংটা আপনি 99 বছরের জন্য লিজ নিয়েছেন। সো সেটাকে আমরা বলতে পারি আপনার বিল্ডিং এর উপর কন্ট্রোল আছে। সো অ্যাসেট ইজ সামথিং দ্যাট দ্য বিজনেস ওনস এন্ড কন্ট্রোলস, এন্ড সেটার এক্সাম্পল হচ্ছে আমার ক্যাশ। ঠিক আছে, ইনভেন্টরি, প্ল্যান্ট এন্ড মেশিনারি, এগুলো হচ্ছে আমার অ্যাসেট। আরো দুটো জিনিস থাকে আমার ব্যালেন্স শিটে, একটা হচ্ছে আমার লায়াবিলিটি, যেটা কিনা আমার অল্টারনেট সাইডে থাকে অ্যাসেট। ঠিক আছে, সেটা হচ্ছে যে বিজনেস যদি কারো কাছে কোনো যদি দেনা থাকে, দ্যাট ইজ আ লায়াবিলিটি। যেমন ব্যাংকের কাছে আপনার ব্যাংক লোন নিয়ে থাকলে সেটা দেনা থাকে, আর যদি সাপ্লায়ার্স ক্রেডিট থেকে থাকে, দ্যাটস অলসো আ লায়াবিলিটি। এন্ড লাস্ট পার্ট, যেটাকে আমরা বলি রেসিডুয়াল ইন্টারেস্ট,
এই ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং। রেসিডুয়াল মানে কি, অ্যাসেট থেকে লায়াবিলিটি যদি কখনো বাদ দেন তাহলে যেটা বাকি থাকে সেটা হচ্ছে আমার রেসিডুয়াল ইন্টারেস্ট ইন দ্য বিজনেস। এন্ড রেসিডুয়াল ইন্টারেস্টটাই হচ্ছে আমার ইকুইটি। ঠিক আছে, ইকুইটির আরেকটা মিনিং হতে পারে, সেটা হচ্ছে আমার বিজনেসের ওনার্স এর যে ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ইকুইটি। সো ব্যালেন্স শিটে এই তিনটা এলিমেন্ট থাকে। এই তিনটা এলিমেন্ট হচ্ছে অ্যাসেট অন ওয়ান সাইড, লায়াবিলিটি এন্ড ইকুইটি অন দি আদার সাইড। এটা জাস্ট আপনাদেরকে রিক্যাপ করছি, আর কিছু না। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে আমার ব্যালেন্স শিটে এই আইটেম আমি লাইন বাই লাইন যাবো না, জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার সময় আছে আপনাদের সাথে অনেক, আমি তখন আপনাদেরকে হয়তো প্রতিটা আইটেম ধরে প্রতিটার আইএফআরএস ট্রিটমেন্ট কি সেই জিনিসগুলো আমি জানবো। অন মাই লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার অ্যাসেটস, অন মাই রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার লায়াবিলিটি এন্ড আমার ক্যাপিটাল। ঠিক আছে, মুভিং অন। এই ডেফিনিশনটা আপনাদের জন্য জানা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় অ্যাসেট এন্ড লায়াবিলিটি এই ওয়ার্ড গুলো খুব ইজিলি থ্রো অ্যারাউন্ড করি, কিন্তু আমাদেরকে জানতে হবে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী এগুলোর মানে কি। ঠিক আছে, যেমন অ্যাসেট যখন আমরা বলি, অ্যাসেটকে আমরা রেকগনাইজ করি কোথায়, ব্যালেন্স শিটে করি। দিস ইজ নাম্বার ওয়ান। তারপর কথা হচ্ছে অ্যাসেট কিভাবে আমরা তাকে বুঝি যে সেটা অ্যাসেট। ওই যে যেটা বললাম যে ওন করেন বা কন্ট্রোল করেন, আরো কিছু জিনিস আছে যেই জিনিসটা আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, দ্যাট ইজ অ্যান অ্যাসেট। ঠিক আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, যে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, দ্যাট ইজ অ্যান অ্যাসেট। এন্ড যেটার আপনি মেজার করতে পারবেন, যেটার কস্ট মেজার করতে পারবেন বা ভ্যালু মেজার করতে পারবেন। এই কন্ডিশন যদি ফুলফিল না হয়, ফিউচার ইকোনমিক বেনিফিট যদি না পান, আর যদি তার কস্ট যদি আপনি মেজার না করতে পারেন, তাহলে দ্যাট ইজ নট অ্যান অ্যাসেট। প্লেন এন্ড সিম্পল, দ্যাট ইজ নট অ্যান অ্যাসেট। ঠিক আছে, তাহলে আমি আরেকটু যদি ডেপথে গিয়ে যদি জিনিসটা আপনাদেরকে কনক্লুড করি, সেটা হচ্ছে আজকে আপনার যদি একটা বিল্ডিং থাকে, এই বিল্ডিংটা প্রোডাকশনের কাজে জড়িত, সো দ্যাট মিনস সে আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দিচ্ছে। ঠিক আছে, আর এই বিল্ডিংটা যে আপনার আছে সেটার একটা কস্ট আছে, আপনি পারচেজ করেছেন, বা এটার একটা ভ্যালু আছে, ডেপ্রিসিয়েটেড হওয়ার পর যে ভ্যালুটা থাকে। ঠিক আছে, তো যখন আপনি ভ্যালু মেজার করতে পারবেন, আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, দ্যাট ইজ অ্যান অ্যাসেট। এখন যদি এরকম কোনো কিছু থাকে যে আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, তার ভ্যালু পাচ্ছেন না, আজকে আপনার কোম্পানির যদি ইনকাম রেকগনাইজ করতে পারবেন না, কারণ তার কোনো কস্ট নাই, তার কোনো ভ্যালু আপনি রিলায়েবলি মেজার করতে সেট টু নো। লায়াবিলিটিকে কখন রেকগনাইজ করবেন, যখন একটা ফিউচার ইকোনমিক, এটা জাস্ট অ্যাসেটের উল্টা। অ্যাসেটে কি হয়, আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাচ্ছি, আর লায়াবিলিটি হচ্ছে আমার দায় আছে, যার কারণে আমার ফিউচার ইকোনমিক আউটফ্লো আছে, টাকা চলে যাবে আমার বিজনেস থেকে। ঠিক আছে, সেটা কখন হবে, অন সেটেলমেন্ট অফ আ প্রেজেন্ট অব্লিগেশন। মানে আজকে আপনার কারেন্ট একটা দায় আছে বিধায় আপনার ফিউচারে আপনার বিজনেস থেকে টাকা চলে যাবে, দ্যাট ইজ আ লায়াবিলিটি। and the স্যার amount একটা at কোয়েশ্চেন। which the settlement, হ্যাঁ তো just two lines, ঠিক আছে, and the amount at which the settlement will take place can be measured reliably। এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। সো কত টাকা সেটেল করবেন সেটাও যদি আপনি রিলায়েবলি মেজার করতে পারেন। সো দুটা জিনিস, ইকোনমিক রিসোর্স কমে যাবে কারণ আপনার প্রেজেন্ট অব্লিগেশন আছে, কারেন্ট একটা দায় থেকে আপনার ফিউচার একটা আউটফ্লো আছে, আর সেটাকে আপনি রিলায়েবলি মেজার করতে পারছেন। তো কোয়েশ্চেনটা কি? তৈয়ব, স্যার, স্যার হ্যাঁ স্যার। তানভীর করেছিলেন, সরি আমি মিস করে গেছি। হ্যাঁ তানভীর বলেন। গুডউইল তো আমরা এটা ইয়েস, হুম হুম হুম। ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে ধরি, এটার ভ্যালুটা কিভাবে করে আপনি যদি ডিসাইড করেন যে আমি আরেকটা কোম্পানিকে পারচেজ করবো, সেই কোম্পানির যে গুডউইল আছে সেটা কিন্তু আপনার ব্যালেন্স শিটে আসবে। ক্লিয়ার? এবার আমি আপনাকে আমার নিজে ইয়ার কোনো মানে গুডউইলটা আমার ব্যালেন্স শিটে আসবে না? থাকবে না, আপনার গুডউইল আপনার ব্যালেন্স শিটে থাকবে না, কিন্তু অন্য কোনো বিজনেসকে আপনি পারচেজ করলে তার গুডউইল আপনার ব্যালেন্স শিটে আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। ইটস আ জি। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, এগুলোর সামনে আরো পাবেন। আর যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় একটা মামলাতে আপনি জিতেছেন বা জিতবেন, আপনি জানেন, তাহলে ওটা কি হবে, এটা ফিউচার ইকোনমিক বেনিফিট আপনার আসবে, রাইট? জি। কিন্তু আপনি তার কস্ট জানেন না যে কত টাকা পাবেন, বা তার ভ্যালুটা আপনি মেজার করতে পারছেন না, দ্যাট ইজ নট এন অ্যাসেট, দ্যাট ইজ আ কন্টিনজেন্ট অ্যাসেট। ঠিক আছে, দ্যাট ইজ নট রেকগনাইজড ইন মাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওটা পরে যাবো, বাট এতটুকু জিনিস মাথায় রাখেন, ভ্যালু আপনি মেজার করতে পারছেন, আর এটা হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট আসে, দেন ইউ রিকগনাইজ অ্যান অ্যাসেট। ওকে, আর লায়াবিলিটি হচ্ছে আপনার ফিউচার ইকোনমিক আউটফ্লো হবে বিকজ অফ হোয়াট, বিকজ অফ আ প্রেজেন্ট অব্লিগেশন, যে কারেন্ট কোনো আপনার দায়ের কারণে হচ্ছে, আর যে অ্যামাউন্টটাকে আপনি রিলায়েবলি মেজার করতে পারেন। জি। আচ্ছা,
সো দুটা জিনিস, অ্যাসেটের মধ্যে দুটা ভাগ আছে, একটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। আমি জাস্ট ব্রিজ করে যাব। কারেন্ট অ্যাসেটকে আমরা সবসময় মনে করি যে 1 বছরের ভেতরে যেটা আমার হয়ে যায়, মানে ইউজ হয়ে যায়, দ্যাট ইজ মাই কারেন্ট অ্যাসেট। আসলে কিন্তু তা না। অনেক সময় কিছু কিছু বিজনেসে কিছু প্রোডাক্ট আছে যেটা তার 1 বছরের বেশিও থাকে। তাই বলে কি তাকে আমি ফিক্সড অ্যাসেট করবো? লেটস জাস্ট সে, ওই যে আমি আবার আপনাদেরকে বোয়িং এর এক্সাম্পল দিলাম, যে তাদের কিছু মানে ফ্লিট অফ প্লেনস থাকে। এই প্লেন গুলা যে থাকে, এগুলা কিন্তু দেখা যায় যে সব কি ওদের যা প্রডিউস করে 1 বছরে সেল হয়ে যায়? হয় না। কোনোটা 3 বছর পর, কোনোটা 5 বছর পর। সো আপনাকে খেয়াল করতে হবে টু ডিটারমাইন আ পার্টিকুলার আইটেম, ঠিক আছে, অ্যাজ আ কারেন্ট অ্যাসেট না নন কারেন্ট অ্যাসেট। তাহলে বোয়িং এর সব প্লেন কি 12 মাস পর তাকে আমি নন কারেন্ট অ্যাসেটে পাঠাই দিব? তার বিজনেস প্রোডাক্ট হচ্ছে প্লেন, ঠিক আছে, তার বিজনেস সাইকেল হচ্ছে 3 থেকে 5 ইয়ার্স, যে আমি প্রডিউস করে আমার সেল করতে 3 থেকে 5 বছর লাগে, ঠিক আছে। সো আমাকে এখানে মোর দেন দ্য লাইফ বা মোর দেন আমার 12 মাস টাইম অফ দ্য ইয়ার আমাকে ফোকাস করতে হবে তার নর্মাল অপারেটিং সাইকেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে নর্মাল অপারেটিং সাইকেল ডিকটেটস ওভার 12 মান্থ টাইম লাইন যখন আমরা কারেন্ট অ্যাসেটকে ডিকটেট করবো। ওকে, আর দিস আর এক্সাম্পলস। আমরা খুব ভালো করে জানি যে ক্যাশ, ট্রেড রিসিভেবল, ইনভেন্টরি আর মাই কারেন্ট অ্যাসেটস। আর নন কারেন্ট অ্যাসেট হচ্ছে আমার, যেটা আমি একটু আগে সহজে বললাম, যে যেটার বেনিফিট আমরা অনেক বছর ধরে পাই, ঠিক আছে, মোর দেন 1 অ্যাকাউন্টিং পিরিয়ড, এন্ড যেটা এটাই হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট আর কি। সো যেটা 1 বছরের নিচে বা বিজনেস সাইকেলের মধ্যে হুইচ এভার ইজ হায়ার, ঠিক আছে, সেটা আমার কারেন্ট অ্যাসেট। আর নন কারেন্ট অ্যাসেট হচ্ছে যেটা আমার বিজনেস বেনিফিট আমি 1 বছরের বেশি ধরে পাই, যেটাতে আমার ফিক্সড অ্যাসেট থাকে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, আর কারেন্ট লায়াবিলিটি সেম ডেফিনিশন অনুযায়ী 12 মাসের মধ্যে যে পেয়েবল গুলো আমার থাকে, দোজ আর কারেন্ট লায়াবিলিটিস। আবার অনেক কেসে আমার কিছু পেয়েবল থাকে যেটা আমার নর্মাল বিজনেস সাইকেলে যদি দেখা যায় যে 18 মাস লাগে বা 2 বছর লাগে, তাহলে সেটাও আমার কারেন্ট লায়াবিলিটি থাকবে, যেটাতে থাকে আমার ব্যাংক ওভারড্রাফট থাকে, ট্রেড পেয়েবল থাকে, শর্ট টার্ম লোন থাকে, ঠিক আছে। আর নন কারেন্ট লায়াবিলিটি হচ্ছে ব্যাংক লোন যেগুলো নিয়ে থাকে আমরা 1 বছরের বেশি পিরিয়ড ধরে, যাকে আমরা সেটেল করে থাকি। সো লং টার্ম ব্যাংক লোন গুলো হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট দেখেন, ব্যালেন্স শিট আমি আপনাদেরকে বলেছি যে 3টা জিনিস জানতে হবে, অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ইকুইটি, ঠিক আছে। এইবার উই মুভ অন টু ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে যেটা থাকে, ইনকাম স্টেটমেন্ট হচ্ছে ইজ আ রেকর্ড অফ ইনকাম রেকগনাইজড এন্ড এক্সপেন্সেস ইনকার্ড ওভার আ গিভেন পিরিয়ড। সোজা কথা, আমি যা আর্ন করেছি আর যা খরচা করেছি, আয় ব্যয়ের হিসাবের যে ব্যালেন্সটা, দ্যাট ইজ মাই ইনকাম স্টেটমেন্ট। ওকে, সো একটা বিজনেসের বা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স শো করে ইনকাম স্টেটমেন্ট। সো ইনকাম, এবার যদি বলি যে আমরা তো অনেক জানি ইনকাম মানে কি, এবার আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ডেফিনিশন গুলা দেখি, ঠিক আছে। এগুলা কিন্তু নট যে আমি আপনাদেরকে বলছি তা না, এইভাবেই আপনাদেরকে তাকে মনে রাখতে হবে। ইনকাম হলে কি হয়, খেয়াল করেন ওয়ার্ড গুলা, ইনফ্লো, ঠিক আছে, এনহ্যান্সমেন্ট অফ অ্যাসেট, ডিক্রিজ ইন লায়াবিলিটি। মানে সোজা কথা আমাকে চিন্তা করেন, যখন ইনকাম হয় আপনার কি জিনিসটা বাড়ে? আপনার ইকুইটি বেড়ে যায়, আপনার ক্যাপিটাল বেড়ে যায়, রাইট? আপনার ক্যাপিটালের সাথে নেট প্রফিট আমরা কি করি, অ্যাড করি, আমার ইকুইটি বেড়ে যায়। সো ইনকাম হলে আমার কি হয়, ইকুইটি বেড়ে যাচ্ছে। এন্ড সেটা কিভাবে হয়? ইনকাম হলে আমার ইকোনমিক বেনিফিট বাড়ে, যেটা ইনফ্লো দিয়ে আসে। এন্ড ইনকাম হলে কি হয়, আমার অ্যাসেট বেড়ে যায়, আমার ক্যাশ বেড়ে যায়, ঠিক আছে। আবার ইনকাম হলে আমার কি হয়, লায়াবিলিটি কমে যায়। লায়াবিলিটি কমে যাওয়া মানে অনেক সময় আমরা প্রভিশন করে রাখি না, ওই প্রভিশনকে যখন রিলিজ করে দেই তখন আমার লায়াবিলিটি ডিক্রিজ হয়ে আমার ইনকাম বেড়ে যায়, আমার ইকুইটি বেড়ে যায়। এটা কি ক্লিয়ার? এই ওয়ার্ড গুলা কিন্তু খুব খেয়াল রাখবেন মনে রাখার জন্য, বা অ্যাটলিস্ট আজকের ক্লাসের জন্য শিখে যান, স্লাইডসটা ভালো করে পড়বেন এন্ড অন টুয়ার্ডস ইউর এক্সাম, ঠিক আছে। সো ইনকাম হচ্ছে আমার ইকোনমিক বেনিফিট বাড়ে, যেটার কারণে আমার ইকুইটি বেড়ে যায়, ঠিক আছে। আমার অ্যাসেট বাড়ে, ওই যে ক্যাশ বাড়ে বা রিসিভেবল বাড়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার লায়াবিলিটি কমে যায়। লায়াবিলিটি হচ্ছে আমি প্রভিশন বা পেয়েবল থাকলে সেটা কমে আসছে। আর এক্সপেন্স হলে কি হয়, আমার ইকোনমিক বেনিফিট কমে যায়, ঠিক আছে। আমি তো পে আউট করছি, সো আমার ইকোনমিক বেনিফিট কমে যাচ্ছে। আর এক্সপেন্সের কাজে কি হয়, আপনার ইকুইটি কমে যায়। সো যদি আমার ইনকামের থেকে এক্সপেন্স বেশি হয় তাহলে আমার কি হলো, নেট লস। তাহলে ক্যাপিটালের থেকে নেট লস যদি আমি বিয়োগ দেই তাহলে আমার কি হচ্ছে, ইকুইটি কমে যাচ্ছে। তাহলে এক্সপেন্সের ইম্প্যাক্ট ইজ ডিক্রিজ ইন ইকুইটি। আর আমার এক্সপেন্সের কয়েকটা ট্রিটমেন্ট হচ্ছে, এক, ডিপ্লিশন অফ অ্যাসেট, আমার অ্যাসেট কমে যাওয়া,
আর একটা হচ্ছে ইনকারেন্স অফ লায়াবিলিটি, আমার লায়াবিলিটি বেড়ে যাবে, প্রভিশন বেড়ে গেল। আর ডিপ্রিশন অফ অ্যাসেট হচ্ছে আমার অ্যাসেট লস হলো। আমার ইনভেন্টরি যদি আজকে হোল্ড করি, ঠিক আছে, 100 টাকার ইনভেন্টরি, পরে গিয়ে দেখলাম যে এর মধ্যে 70 টাকা আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে, তাহলে 70 টাকা আমার ডিপ্রিশন অফ অ্যাসেট, সেটা আমি এক্সপেন্স চার্জ করে দিই। ঠিক আছে, বেসিক কনসেপ্টস আপনাদের জানার জন্য। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্সের মুভমেন্টকে আমরা চেক করি। দেখেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে প্রফিট চেক করি, ব্যালেন্স শিট দিয়ে আমি চেক করি আমার অ্যাসেট লায়াবিলিটির পজিশন কত, আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো দিয়ে দেখছি যে আমার ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্সের মধ্যে মুভমেন্ট গুলা কি হয়েছে এন্ড কোন কোন খাতে হয়েছে। আমাকে 3টা খাত খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে অপারেটিং, ঠিক আছে, অপারেটিং হচ্ছে আমার মেইন বিজনেস অ্যাক্টিভিটির জন্য যে আমার ক্যাশ ইনফ্লো হয় বা আউটফ্লো হয় সেটা। ইনভেস্টিং অ্যাক্টিভিটি হচ্ছে আমি ফিক্সড অ্যাসেট কেনা বেচার জন্য যে আমার ইনফ্লো বা আউটফ্লো হয়। আর লাস্ট হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আমি ব্যাংকের থেকে লোন নিলাম বা শেয়ার ইস্যু করলাম, ঠিক আছে, উইচ ইজ মোর অন দি ক্যাপিটাল সাইড। ক্যাপিটাল মুভমেন্ট যেগুলো দিয়ে হয়, ক্যাপিটাল আর লায়াবিলিটি, যেমন লোন নিলে আমার লায়াবিলিটি বেড়ে গেল, ক্যাপিটাল ইস্যু করলে আমার কি হচ্ছে, আমার ক্যাশ আসছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আচ্ছা, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এটা আপনাদের জানা দরকার। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি যেটা বললাম যে আমার ক্যাপিটালের ওপেনিং পিরিয়ড আর ক্লোজিং পিরিয়ডে যে ব্যালেন্সটা আছে তার মুভমেন্ট। এখানে আমি কি খেয়াল করি, আমার ক্যাপিটাল বাড়ে বা কমে কখন, আমার যখন নেট প্রফিট হয় ক্যাপিটাল বাড়বে, নেট লস হইলে আমার ক্যাপিটাল কমে যাবে। ঠিক আছে, আমি যদি নতুন করে শেয়ার ক্যাপিটাল ইস্যু করি তাহলে আমার ইকুইটি বেড়ে যাবে। আর যদি রিপে করি, রিপে হচ্ছে আমি শেয়ার হোল্ডারদের কাছ থেকে যদি শেয়ার কিনে নেই তাহলে আমার শেয়ার কমে যাবে। ঠিক আছে, ডিভিডেন্ড যদি দিয়ে দেই তাহলে আমার কি হয়, শেয়ার ক্যাপিটাল কমে যায়। গেইন বা লস রেকগনাইজ ডাইরেক্টলি ইন ইকুইটি, এটা ফিউচারে আপনারা পড়বেন, আজকে আপনাদেরকে দেখিয়ে রাখলাম। কিছু কিছু গেইন বা লস আছে যেটাকে আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করতে পারেন না, তাকে আপনার কি করতে হয়, আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে আমি ইকুইটিতে শো করি। এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝবেন। আজকে আপনার একটা গাড়ি আছে, ঠিক আছে, এই গাড়িটার দাম হচ্ছে আপনার $100। সো $100 আপনার একটা সময় ছিল 88 টাকা, $1 ছিল 88 টাকা, রাইট? তাহলে আপনার ছিল 8,800 টাকা ছিল আপনার ওই গাড়ির দাম। এখন ডলারের দাম বেড়ে দাঁড়ালো 120 টাকা $1। তাইলে আপনার এই গাড়িটা, আপনার ভ্যালু কত, 1,20,000 হয়ে গেছে। তাহলে দেখেন, এই গাড়িটার ভ্যালু আপনার বেড়ে গেল, কিন্তু এই গাড়িটা যে বেড়ে গেল এই ভ্যালুটাকে আপনি আপনার ইনকামে শো করবেন, আপনি ইনকামে শো করতে পারবেন না। কারণ কি, আমরা প্রফিট লস অ্যাকাউন্টে সেই ইনকামটা শো করি যেটা রিয়ালাইজড অ্যান্ড আর্নড। সেল করার পর যে প্রফিট হবে সেটা আপনার প্রফিট, কিন্তু আনরিয়ালাইজড অ্যান্ড আনআর্নড গেইন কখনো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করি না, কিন্তু সেটা তো একটা গেইন, রাইট? 88,000 টাকা বেড়ে দাঁড়াচ্ছে 1,20,000, তাহলে সেই গেইনটাকে আমরা কোথায় রেকগনাইজ করি, আমরা ডাইরেক্ট তাকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ক্যাপিটালের সাথে রেকগনাইজ করি। ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি যদি কখনো চেঞ্জ হয়, অ্যাকাউন্টিং কোনো এরর যদি প্রায়ার পিরিয়ডে করে থাকে সেটা যদি কারেকশন হয়, সেটাকে কিন্তু কখনো কারেন্ট ইয়ারের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করবেন না, সেটাকে আপনি ওপেনিং ব্যালেন্সের যে ক্যাপিটাল আছে বা রিটেইন আর্নিংস আছে তার সাথে অ্যাডজাস্ট করবেন। সো দ্যাট ইজ ইট অ্যাবাউট স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। ওকে, আচ্ছা, স্যার সো লাস্টে যেটা বললেন উই আর এটা ডিপ আরেকটু, ইনসাইড চ্যাপ্টার। এটা যদি আরেকটু মানে রিপিট করতেন। আচ্ছা, ঠিক আছে, অ্যাকাউন্টিং চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি। একটা সেকেন্ড, আমি একটা জিনিস চেক করি, চার্জ করি তার। ওকে, সো যেটা বলছিলাম যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির মধ্যে যেটা বলছিলাম যে আজকে যদি আপনার অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করেন, ঠিক আছে, লেটস জাস্ট সে আপনাকে অডিটর এসে বললো যে আপনি ফিফো মেথডে করছেন, কিন্তু আপনার প্রোডাক্ট ডিকটেট করে যে আপনি তাকে এভারেজ কস্ট মেথডে করলেন। আচ্ছা, আরো সহজ করে দিই, ঠিক আছে, আপনি এতদিন অপারেটিং লিজে রেকগনাইজ করছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অপারেটিং লিজে কি করি, যে এক্সপেন্সটা আমরা পে করি, ঠিক আছে, তাকে আমি অপারেশনাল এক্সপেন্স হিসাবে, রেভিনিউ এক্সপেন্স হিসাবে চার্জ করি। কিন্তু ক্যাপিটাল এক্সপেন্স মানে ফাইন্যান্সিয়াল লিজ যদি হয়ে থাকে তখন তাকে আমরা কি করি, তখন তাকে ডাইরেক্ট একটা অ্যাসেট হিসাবে রেকগনাইজ করি ব্যালেন্স শিটে, এন্ড তাকে আমরা ডেপ্রিশিয়েট করি ওভার টাইম। সো আমার অপারেশনাল এক্সপেন্সে কোনো এই রেন্টাল এক্সপেন্স আমার আসছে না। সো এটা হচ্ছে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, যে আমি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে, অপারেটিং লিজ থেকে ফাইন্যান্সিয়াল লিজে নিয়ে যাচ্ছি। সো এটা যদি আমাকে অডিটর বলে যে তুমি 5 বছর ধরে এটা করতেছো, ইটস ইনকারেক্ট, সো চেঞ্জ ইট, তখন আমি কি করব, এই 5 বছর ধরে যে
আমার অপারেটিং এক্সপেন্সে আমি যে চার্জ গুলো করেছি সেটা কি হবে, রিটেইন আর্নিংস এর সাথে আমি অ্যাডজাস্ট করবো। দ্যাট ইজ কেস অফ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এটা একদম লাস্ট চ্যাপ্টারে গিয়ে আপনারা পাবেন ইংলিশ এক্সামেও আসে কিছুটা, জাস্ট আপনাদের কাছে ব্রিফ দিয়ে রাখলাম। আর কারেকশন অফ অ্যাকাউন্টিং এরার, অনেকেই আছে অপারেশনাল এক্সপেন্স আর ক্যাপিটাল এক্সপেন্স মিলায় ফেলে, ঠিক আছে। অনেকে আছে যে আরো বেসিক জিনিস বলি, যে আপনার সেলস আন্ডারস্টেট করে, ঠিক আছে, আপনার এক্সপেন্স কে ওভারস্টেট করে। এই ভুলগুলো যদি আগের পিরিয়ডে হয়ে থাকে, আপনি তো এখন আর কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে তাকে ঠিক করবেন না, রাইট? যখন কারেন্ট অ্যাকাউন্টের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ড্র করবেন সেই সময় তাকে ইউজ করবেন না। আপনি কি করবেন, যেহেতু ভুলটা হয়েছে 2 পিরিয়ড 3 পিরিয়ডের আগে, সেটাকে আপনি রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট করবেন। এন্ড রিটেন আর্নিংস হচ্ছে আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির পার্ট। তাহলে সেখানে গিয়ে তাকে আপনি রেকটিফিকেশন করবেন। তানভীর? জি স্যার, বুঝতে পেরেছি। Okay. আচ্ছা, অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা না বললে না। এনি কোশ্চেনস এনিবডি? স্যার বলছি কি স্যার, মনে করেন যে কোনো একটা অ্যাসেটস, সেটা হতে পারে প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা হচ্ছে 15 সালে একটা ভ্যালু দেওয়া আছে, উদাহরণস্বরূপ হতে পারে 1,70,000 টাকা। 2021 সালে কিংবা যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের যে মানে কারেন্ট ইয়ার আছে, ব্যালেন্স আছে 1,70,000 দেওয়া আছে প্ল্যান্ট এন্ড মেশিনারি। কস্ট প্রাইস না, রিভ্যালুটা আমি বলি। ফার্স্ট অফ অল 100 টাকা ছিল আপনার অ্যাসেট, আপনি 2 বছর পর তাকে ভ্যালুয়েশন করে দেখলেন যে তার দাম বেড়ে দাঁড়াচ্ছে 200 টাকা, ঠিক আছে। এন্ড সেটা যদি দেখেন যে সেটা স্ট্যাটিক এন্ড সেটা আপনার মার্কেট ভ্যালুয়েশন এভাবেই থাকবে, তখন আপনি তাকে কি করবেন, এই 200 টাকার ভ্যালুয়েশন কি আপনি রিভ্যালুয়েশন হিসাবে দেখাবেন, মানে 100 টাকাকে রিভ্যালু করে তাকে 200 টাকা তাকে দেখাবেন তার ভ্যালু, এতটুকু ফিক্স